আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহেরা বেগমকে সেখানে রেখেই নিতু রান্নাঘর থেকে বের হয়ে এলো। রুমে এসে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল নিতু। সারা শরীর ভীষণভাবে কাঁপছে। তামিম রাতে বাসায় ফিরেনি। নিতু সারা রাত তাই জেগেছিল তামিমের অপেক্ষায়। জেগে থাকতে থাকতে নিতুর মনে হলো অযথা বসে থেকে কি লাভ, এর চাইতে কাজ করা শুরু করি, তাহলে সময়ও কেটে যাবে, সকালেও আমাকেই করতে হবে এসব, আগেই করে রাখি বরং। এই ভেবে নিতুর রাত থেকে রান্না করা শুরু করে দিল। শরীরের সকল ক্লান্তি যন্ত্রণা চাপিয়ে একটা চিন্তায় মাথায় উকি দিতে লাগলো। তামিম বাসায় ফিরেনি রাতে। নিতু নিজেকে আর সামলাতে পারল না। সারা রাত নিজেকে অনেকভাবে কন্ট্রোল করে রেখেছে। তামিমকে কল দেয়নি তাই, কিন্তু এখন যেন আর পারছে না। বেহায়া মনটা উদ্গৃহ হয়ে উঠেছে তামিমকে কল দিতে। বাহিরে রোদ উঠেছে, কেমন তেজহীন। নিতুর মনে হলো তার সাথে সাথে আজ সূর্যেরও বুঝি মন খারাপ। শীত আসি আসি করছে। শেষ রাতের দিকে কিছুটা ঠান্ডা পড়ে। সেই ঠান্ডায় নিতু তামিমকে ভীষণভাবে জড়িয়ে ধরে। আজ ভীষণ মনে পড়ছে এসব। নিতু জানালা খুলে দিয়ে তামিমকে কল দিল। রিং হচ্ছে, কিন্তু ফোন তুলছে না কেউই। নিতু আবারও কল দিল, ফোনটা এবার সুইচ অফ। বুক ছিঁড়ে একটা হতাশার নিঃশ্বাস বের হয়ে এলো। ভালোবেসে ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার পরেও যদি সেই ঘরে সুখ না থাকে, তবে সেখানে মিথ্যে সম্পর্ক বয়ে বেড়ানোর মানে কি? আত্মসম্মানী নিতু অথচ আজ মনে প্রাণে চায় একবার তামিম তাকে আগের মতো ভালোবাসুক। নিতু নিজের জানও দিতে পারে তামিমের জন্য, কিন্তু তা কিছুতেই হচ্ছে না। আর গত এক সপ্তাহ ধরে তামিমের মন ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। নিতুর সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে তামিম। নিতু সব সয়ে যাচ্ছে। ভালোবাসা কি এরকমই? ভীষণ প্রতিবাদী মনোভাবপন্ন একটা মেয়েকে কি ভীষণ বেহায়া নির্লজ্জ করে দিচ্ছে? নিতুর তাতে মোটেও আফসোস নেই, তবুও চায় তামিমের মন ঠিক হয়ে যাক। বিয়ের আগে তামিম যেমন ছিল তেমন হয়ে যাক তামিম এখন আবার। এই জন্যই বুঝি মানুষ বলে, যাকে ভালোবাসো তাকে বিয়ে করো না। ভালোবাসার মানুষের দেওয়া অবহেলা সহ্য করা যায় না। অন্যের দেওয়া আঘাতের ক্ষত সহজেই মুছে যায়, কিন্তু প্রিয় মানুষের দেওয়া আঘাতের ক্ষত মুছে গেলেও স্মৃতিতে তা তাজা হয়ে থাকে আজীবন। মেহমান আসলো 11:30টার দিকে। দিশা গিয়ে বসার রুমে আড্ডায় মেতে গেছে। তাহেরা বেগম মেহমান রেখে আসতে পারছেন না। নিতু একা একা সব গরম করে ওনাদের সামনে সার্ভ করে খোলাতে পারছে না। শেষে বাধ্য হয়ে দিশাকে কঠিন গলায় বলল, দিশা, এদিকে উঠে আসো, ওনাদের নাস্তার ব্যবস্থা করতে হবে তো। বসে বসে কি আর কথা বললে ওনাদের সমাদর করা হবে? মা মুরব্বী মানুষ আছেন, উনি কথা বলুক, এদিকে কাজে সাহায্য করো তুমি। দিশার মাথায় রক্ত উঠে গেল নিতুর কথা শুনে। দিশা কিছু বলার আগে শামীম বলল, বেয়াক্কেলের মতো কথা বলতে বসে গেছো মেহমানের নাস্তার ব্যবস্থা না করে। তোমার রিলেটিভ, তোমার উচিত ছিল এই ব্যাপারে সচেতন থাকা। ভাবি একা সব করছে, তুমি বসে রয়েছো কেন এখানে? যাও ভাবির কাছে। দিশা নিজের বাবার বাড়ির মানুষের সামনে সিনক্রেট করতে পারল না। এখন সে কিছু করলে সব বাবা মায়ের কানে উঠবে। দিশার বাবা ভাইয়েরাও এসব পছন্দ করে না। জানতে পারলে ভীষণ অপমানিত হবে দিশা। নিজের রাগ সামলে উঠে গেল নিতুকে সাহায্য করতে। নাস্তার পর লোবনাকে নেওয়া হলো পাত্রের সামনে। নিতু ভালো করে পাত্রের দিকে তাকালো। কেমন বিশ্রীভাবে লোকটা লোবনাকে দেখছে। নিতুর অন্তরাত্মা কেঁপে উঠল। লোকটার দিকে তাকাতেই কেমন চরিত্রহীন মনে হয়। চোখ দিয়ে লোবনার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পরখ করে ফেলেছে সে। এরপর নিতুর দিকে তাকালো। নিতু চমকে ভেতরের দিকে চলে গেল। মনের ভিতর সতর্ক সংকেত বেজে উঠছে নিতুর। এখানে লোবনাকে কিছুতেই বিয়ে দেওয়া উচিত নয়। আর একবারও নিতু ওদের সামনে গেল না। মেহমান বিদায় নিল 3টের দিকে। যাবার সময় বলে গেল পাত্রী তাদের পছন্দ হয়েছে। আগামী শুক্রবার তারা এঙ্গেজমেন্ট করতে চায়। সবাই যাওয়ার পর নিতু লোবনার দিকে তাকালো। লোবনাকে ভীষণ আনন্দিত লাগছে। ছেলে লোবনার হাতে 5,000 টাকা দিয়েছে। লোবনা দিশাকে ফিসফিস করে বলল,
তোমার ভাই ভীষণ রোমান্টিক ভাবি। আমার হাতে টাকা দেওয়ার সময় কেমন করে আমার হাতটা ধরেছিল, আমার ভাবতেই শরীর শিউরে উঠছে কেমন। বলেই লজ্জা পেল লোবনা। নিতু শুনে হতাশ হলো। লোবনাকে নিতু জিজ্ঞেস করলো। তুমি রাজি বিয়েতে? লোবনা বিরক্ত হয়ে বলল, রাজি না হওয়ার কি আছে? এরকম ধনী ছেলে কি সবসময় এসে বসে থাকবে আমার জন্য? নিতু আর কিছু না বলে শামীমের কাছে গেল। কোনো ভনিতা ছাড়াই বলল, এই বিয়েটা কি বন্ধ করা যায় না? শামীম হেসে বলল, লাভ হবে না। মাকে আমি 1000 বার বুঝিয়েছি, মা কিছুতেই শুনবে না। আমি লুবানাকেও বলেছি, সেও স্বপ্নে বিভোর হয়ে আছে। দিশা এদের সবার ব্রেন অশ করে দিয়েছে, কেন এদের মাথায় ঢুকছে না। নিতু ভীষণ কষ্ট পেল এসব শুনে। কিন্তু লোবনার রুমের বাইরে দাঁড়িয়ে শুনে তাহেরা বেগম তার আর তার মেয়ের কত প্ল্যানিং শুরু হয়ে গেছে এখনই। নিতু নিজের রুমে চলে গেল। তামিমের ফোন এখনো বন্ধ। নিতুর হঠাৎ করেই এই পৃথিবী কেমন অসহ্য লাগতে শুরু করলো। এত বড় পৃথিবীতে তার একান্ত আপন বলে কেউই নেই। সকালে কলিং বেলের শব্দে নবনীর ঘুম ভাঙল। দরজা খুলে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। গায়ে একটা সাদা টি শার্ট, একটা নীল জিন্স, অথচ কি ভীষণ ফ্রেশ লাগছে তাকে। মেঘের মুখখানা এত আদুরে মনে হচ্ছে কেন আজ হঠাৎ করে? নবনীর ইচ্ছে করলো মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখতে, কিন্তু তা সম্ভব হলো না। হাশেম আলীর রুম থেকে বের হয়ে বললেন, মাস্টার আসছে নবনী, ভিতরে আইতি দে। কাইল আসলো না, আমি তো চিন্তায় কইরা গেছি। 1,00,000টা মানুষ, কোনো অসুখ টসুখ হয়েছে কিনা কে জানে। স্যার, আপনার মেসের ঠিকানাটা একটু দিয়ে যাইয়েন। আপনার কোনো অসুবিধা হইলে দেখতে যাইতে পারি। নবনীর ঠোঁট কামড়ে হাসলো মেঘের দিকে তাকিয়ে। এবার জব্দ হবে মেঘ, অথচ মেঘ যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে। একটা কাগজ বের করে হাশেম আলীকে দিয়ে বলল, এই নিন চাচা, এটাই আমার ঠিকানা। নবনী হতবম্ব হয়ে গেল দেখে। মেঘ নবনীর দিকে তাকিয়ে চোখ মেরে বলল, একটু পানি দেবেন প্লিজ। তারপর ফাল্গুনির রুমে গিয়ে বলল, আমার স্টুডেন্টরা কই? পড়তে হয়ে যাও সবাই। ফাল্গুনি আর চৈতালির সাথে মেঘের ভীষণ ভাব হয়ে গেছে। দুজনে গাল ফুলিয়ে রইল। চৈতালি বলল, ভাইয়া, তুমি গতকাল আসোনি কেন? আমরা তোমার অপেক্ষায় ছিলাম। জানো, গতকাল আপা আমাদের পড়িয়েছে, তোমার নামে অনেক বাজে কথা বলেছে আপা। ফাল্গুনি গলার স্বর নিচু করে বলল, ভাইয়া, আমি বলি বাকিটা। আপা বলেছে তুমি নাকি আমাদের ঘোড়ার আন্ডা পড়াতে পারো না মোটেও, অযথা সময় নষ্ট করো। আমরা দুজন তাই গতকাল থেকে আপার সাথে কথা বলি না। মেঘ তাকিয়ে দেখে নবনী এসে দাঁড়িয়ে আছে পিছনে। ফাল্গুনির চুলের ঝুঁটি ধরে বলল, এই তাহলে আসল ঘটনা, তাই না? এই জন্য আমার সাথে কথা বলা হয়নি। তোদের স্যারের সামনে বলছি এবার, তোদের স্যার একটা গন্ড মূর্খ, কিছুই পারে না। মেঘ মুচকি হাসল নবনীর কথা শুনে। তারপর নিজের ছাত্রীদের উদ্দেশ্য করে বলল, তোমরা বলো তো, খালি কলসি বাজে এর ইংরেজি কি হবে? দুজনে সমস্বরে চিৎকার করে এর ইংরেজি বলল। নবনী টেবিলের উপর ধূপ করে গ্লাসটা রেখে দিয়ে চলে গেল। দুই বোন হাসতে হাসতে গড়াগড়ি খেল। তাদের প্রিয় স্যারকে নিয়ে বাজে কথা বলার উচিত জবাব পেয়েছে। মেঘ পকেট থেকে 3টা ডেইরি মিল্ক চকলেট বের করে দুজনকে দিয়ে বলল, এটা তোমাদের আপার জন্য, আমি চলে গেলে দেবে, ঠিক আছে? এবার পড়তে বসো। নবনীর রুমে বসে একটা বই পড়ছে। মেঘের টেক্সট এলো তখন। নবনী পড়ে দেখে মেঘ লিখেছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। নবনী রিপ্লে দিল, পানি রেখে এসছি, খেয়ে নিলেই হয়। মেঘ আবার মেসেজ দিল, এই তৃষ্ণা যে কাউকে দেখার তৃষ্ণা, আকণ্ঠ জলপান করলে ওই তৃষ্ণা মিটবে কি? নবনীর কেমন লজ্জা লাগলো এটা পড়ে। সারা শরীর যেন অবশ হয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ভেতর দিম্র দিম্র করতে লাগলো। লজ্জায় নবনী আর বের হতে পারল না। এই মানুষটা এত ঠোঁটকাটা কেন? হুট করে কি কথা থেকে কি কথায় চলে যায়, সে কি বোঝে না? এসব শুনলে নবনীর কেমন ঘোর ঘোর লাগে, নিজেকে পাগল পাগল মনে হয়। মেঘ যাওয়ার সময় জোর গলায় বলল, চাচি, ভীষণ তৃষ্ণা পেয়েছে আমার। নবনী ম্যাডামের কাছে একটু লেবুর শরবত চাইলাম, দিলেন না তো উনি। বেশি ব্যস্ত মনে হয় উনি। আচ্ছা থাকুক, আমি বাইরে কোথাও ভ্যান থেকে খেয়ে নেবো। রাবেয়া বেগম রান্না চড়িয়েছেন।
মেঘের কথা শুনে তিনি ভীষণ লজ্জা পেলেন। ছুটে এসে বললেন, না না বাবা, দাঁড়াও, শরবতটাও খেয়ে যাও বাবা। রাবেয়া বেগম মেয়ের ব্যবহারে ভীষণ লজ্জিত হলেন। নবনীর রুমে গিয়ে দেখেন নবনী আপন মনে হাসছে। মেয়েকে ধমক দিয়ে বললেন, মাস্টারি তোর কাছে সে কখন এক গ্লাস শরবত চাইছে, তুই দিলি না কেন? এখন তুই শরবত বানায় দিবি নবনী, আমার হাতে মার খাইবি নইলে। মাস্টার মানুষের সাথে এইরকম বেয়াদবি আমি সহ্যই করবো না। ওনারা সম্মানী মানুষ, সম্মান দিতে শিখ। নবনী হতভম্ব হয়ে বলল, উনি এখন শরবত ছিল আবার মিথ্যে কথা মা। রাবেয়া বেগম রেগে বললেন, হ, উনি এত বড় মানুষ, এক গ্লাস শরবতের জন্য মিথ্যে কথা কইব? উনি মনে হয় জীবনে শরবত চোখে দেখে নাই। এই দুনিয়ায় তুই একমাত্র শরবতালি হয়েছস। তোর হাতে শরবত খাওয়ার জন্য এখন উনি মিথ্যে কথা কইতাছে। আমার দুই মাইয়াও তো মিথ্যুক, ওরাও তো কইছে তোর কাছে ওগো স্যার শরবত চাইছে, তুই ড্যাশ নাই। একটা এতিম পোলা, এতিমের প্রতি তোর দেখি কোনো মায়া দয়াই নাই। এত বড় চাকরি আল্লাহ দেখবে না, অন্তরের মায়া দয়াই আল্লাহ দেখবে। নবনী মায়ের দিকে তাকিয়ে বলল, মা তুমি এরকম রিয়েক্ট করছো কেন? সামান্য একটা ব্যাপার এটা। রাবেয়া বেগম রেগে বললেন, তুই কি শরবত বানাইতে যাবি নাকি আমি রান্নাঘরের হাতায় না তোরে মারমু? নবনী কথা না বাড়িয়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। তারপর শরবত বানিয়ে মেঘের সামনে নিয়ে গেল। বুকের ভেতর দ্রিম করছে। নবনীর মনে হলো সবাই যেন সেই শব্দ শুনতে পাচ্ছে। মেঘ নিচু সুরে বলল, এতক্ষণে তৃষ্ণা মিটেছে আমার বিবি জানকে দেখে। তারপর জোরে বলল, চিনির কোটায় মনে হয় লবণ রেখেছেন চাচি। উনি তো চিনির বদলে লবণ দিয়ে রেখেছেন। উফ 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 উফ, এত লবণাক্ত শরবত। তবুও খেয়ে নিচ্ছি। আমার কপালে তো বাসার বানানো খাবার জোটে না। বাইরের খাবার সুস্বাদু হলেও বাসার খাবার স্বাস্থ্যকর, যতই লবণাক্ত হোক না কেন। তারপর বিদায় নিয়ে মেঘ চলে গেল। রাবেয়া বেগম মেয়ের দিকে এমন ভাবে তাকালেন, নবনীর মনে হলো সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বুঝি ভস্ম হয়ে যাবে। নিজের রুমে গিয়ে নবনী দরজা লাগিয়ে দিল তাড়াতাড়ি। মনে মনে মেঘের গোষ্ঠী উদ্ধার করে ফেললো। ঠিক করলো আজ অফিসে গিয়ে মেঘের সাথে একচুট ঝগড়া করে নিবে। অফিসে গিয়ে নবনী জানতে পারলো অফিস থেকে তাদেরকে 3 দিনের একটা ট্যুরে নেওয়া হবে, যার সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। শফিক আহমেদ এবং মাসুমা বেগমের বিবাহ বার্ষিকী উপলক্ষে এই ট্যুর, এবং সেখানেই তাদের অ্যানিভার্সারির অনুষ্ঠান করা হবে। নবনী ডেস্কে বসে কাজ করছে। কিছুক্ষণ পর পর মাথা তুলে মেঘের কেবিনের দিকে তাকাচ্ছে। দু একবার দুজনের চোখোচোখি হচ্ছে। এর মধ্যে শিমলা কল দিল। অনেকদিন পর শিমলার কল পেয়ে নবনী লজ্জা পেল কিছুটা। অনেকদিন ধরে নবনী শিমলাকে কল দেয় না, দিবে করে দেওয়া হয় না। কে জানে শিমলা হয়তো রেগে আছে। কল রিসিভ করতে শিমলা উচ্ছ্বসিত হয়ে বলল, নবনী আমি আর তুমি কিন্তু একসাথে বসবো বাসে, কেমন? নবনী আমতা আমতা করে বলল, আমি যাব কি না তা তো এখনো শিওর না। শিমলা অবাক হয়ে বলল, কি বলো তুমি? তোমার জন্য এত প্ল্যান মেঘের, তুমি না গেলে কিভাবে হবে? নবনী হতভম্ব হয়ে বলল, আমার জন্য প্ল্যান মানে? শিমলা ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল, তুমি একদিন কথায় কথায় আমাকে বলেছিলে তোমার কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তোমার ভীষণ ইচ্ছে জাফলং যাবার। আমিও তখন মেঘকে বলেছিলাম, মেঘের সেটা মনে আছে। মামা মামির অ্যানিভার্সারি উপলক্ষে করে মেঘ তাই প্ল্যান করলো জাফলং যাবার। শুধু তোমার ইচ্ছে পূরণ করতে অফিসের সব স্টাফ নিজেদের সব আত্মীয় স্বজন নিয়ে জাফলং যাবার প্ল্যান করেছে। প্লিজ নবনী, তুমি অমত করো না। নবনী হতভম্ব হয়ে বসে রইল। ফোন রাখতে যেতেই দেখে মেঘ মেসেজ দিয়েছে, এক গ্লাস পানি দরকার। নবনী রিপ্লাই দিল না। মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এই যে এত ভালোবাসা, এত যত্ন, এসব কতদিন থাকবে? এটা কি সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ? এসব যদি অভিনয় হয় তাহলে নবনী কি সহ্য করতে পারবে? নবনী কি আরো একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারবে? মেঘ নবনীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে নিজেই চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা হঠাৎ করে এরকম কি ভাবছে? মেঘ উঠে এলো কেবিন থেকে। নবনীর সামনে এসে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, নবনীতা কি হয়েছে তোমার? আমাকে বলো নবনীতা, তোমাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? নবনীর কান্না এলো। মেঘকে হারিয়ে ফেলার ভয়ে
ফুপিয়ে কেঁদে উঠল নবনী। মেঘ দিশেহারা হয়ে গেল নবনীর কান্না দেখে। নবনী চেয়ারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। তারপর ব্যাকুল হৃদয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো নবনীকে। মেঘের ব্যাকুল স্বর প্রায় সবাই শুনতে পেল। নবনী কান্না থামাতেই মেঘ উঠে দাঁড়ালো। নবনী মেঘের এরকম ব্যাকুলতা দেখে কিছুটা লজ্জা পেল। নিজের কান্নাকাটির জন্য নিজেই অপ্রস্তুত হয়ে গেল। ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছিল, কিন্তু তাতে মেঘ যে এরকম রিয়েক্ট করবে নবনী ভাবেনি। লজ্জায় নবনীর মাথা কাঁচা গেল। রক্তিম হয়ে নবনী বলল, আপনি এরকম ব্যস্ত হচ্ছেন কেন? মেঘ বিষণ্ণ হয়ে বলল, তুমি কাঁদলে যে আমার পৃথিবী এলোমেলো হয়ে যায় নবনী। তোমার মুখে হাসি না থাকলে আমার পুরো পৃথিবীতে মেঘের ঘন ঘটা দেখা দেয়। নবনী জিজ্ঞেস করলো, এই ব্যাকুলতা, এই টান, এই ভালোবাসা কতদিন থাকবে? একসময় যদি বদলে যায়? মেঘ উত্তর দিল, মেরে জান, যদি কখনো এরকম হয় তবে মনে রেখো এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা উঠে গেছে। সেদিন আর গাছেরা ভালোবেসে ফুল ফোটাবে না, পাখি ভালোবেসে গান শোনাবে না, নদী ভালোবেসে সাগরে মিশে যাবে না। যতদিন এসব স্বাভাবিক নিয়মে চলবে ততদিন এই মেঘও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাবে। নিঃশ্বাস থাকা পর্যন্ত এই ভালোবাসা কমবে না। নবনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে যেতেই দেখতে পেল কর্নারের টেবিলে ছোট্ট একটা জটলা। 4 থেকে 5 জন মেয়ে মাথা এক করে হাসাহাসি করছে। নবনী আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কেউ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, আর কেউ খাচ্ছে। আবার কেউ কেউ চ্যাটিং করছে, কেউ বা ফাইল নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে। পাশে গরম কফির মগ ধোঁয়া ছাড়তে ছাড়তে ক্লান্ত হয়ে থেমে গেছে। নবনী একটা স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে মাঝখানে টেবিলে বসলো। নবনী জানে সিসি ক্যামেরায় মেঘ নবনীর দিকে তাকিয়ে আছে, তাই সেভাবেই বসলো যাতে মেঘের দেখতে অসুবিধা না হয়। আশেপাশে কোথাও তামিম অথবা নিতুকে দেখা যাচ্ছে না। নবনী কিছুটা চিন্তিত হলো। নিতু মেয়েটার জন্য নবনীর মনে কেমন একটা মায়া জন্মেছে। মেয়েটাকে দেখলেই মনে হয় যেন নবনীর ভীষণ চেনা। নবনী আগে অবাক হতো খুব, যে মেয়েটার জন্য তার সংসার ভেঙেছে সেই মেয়েটার সাথে সে কেমন নির্দয় হেসে কথা বলছে। বস্তুত সবার চাইতে বেশি ভালো লাগছে তার সাথে কথা বলতে। এখন অবশ্য নবনীর অবাক লাগে না। নবনী বিশ্বাস করে তার জন্য উত্তম কিছু ছিল বলেই আল্লাহ তামিমের জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। নয়তো কি নবনী কখনো এরকম পাগল করা ভালোবাসা পেত? মেঘকে কখনো ভালোবাসতে পারত? ভালোবাসার এই অংশ তো নবনীর কাছে আজীবন অজানা থেকে যেত। খাবার শেষ করে নবনী বের হতে যেতেই শুনতে পেল গোল হয়ে বসে থাকা সব কটা মেয়ে সমজ সুরে হেসে উঠেছে। নবনী পিছনে ফিরে তাকালো, দেখলো ওরা সবাই নবনীর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে। পাত্তা না দিয়ে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। অফিস ছুটির পর নবনী বাসের জন্য দাঁড়ালো। মেঘ এসে নবনীর পাশে দাঁড়ালো। নবনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? মেঘ হেসে বলল, কি জানি বুকের ভেতর কেমন আনচান করছে বারবার। তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, তাই ছুটে এলাম। আজকাল নিজেকে 18 বছর বয়সী তরুণ মনে হয়, সদ্য যে ভালোবেসেছে কাউকে। নবনী আর কথা বাড়ল না, লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। মেঘের এসব কথা নবনীকে রক্তিম করে তুলে। নবনী নিজেকে খোলা ফসলের মাঠ মনে হয়, যেখানে বাতাস বয়ে মেঘ নবনীর সর্বাঙ্গে শিহরণ তুলে যায়। কেঁপে কেঁপে ওঠে নবনী তখন। কিছুক্ষণ উৎসুট করে মেঘ বলল, নবনীতা অফিস থেকে জাফলং ট্যুরে যাবে, আমাদের সিইওর অ্যানিভার্সারি উপলক্ষ করে। অফিসের সবার যেতে হবে। আমি ভীষণ খুশি হব তুমি যদি আমার সাথে গাড়িতে করে যাও। নবনী হাসলো মেঘের কথা শুনে। জাফলং কেন যাওয়া হচ্ছে তা সিমলাদের থেকে নবনী জেনেছে। মেঘকে সেসব না বলে নবনী বলল, অন্য সবাই কিভাবে যাবে? মেঘ বলল, বাস নেওয়া হবে সবার জন্য। নবনী বলল, অন্যরা যেভাবে যাবে আমিও সেভাবেই যাব। পার্সোনাল কোনো সুবিধা আমি চাই না। মেঘ আশাহত হলো কিছুটা। নবনী বলল, আচ্ছা ট্রেনে যাওয়া যায় না? আমার ট্রেনে চড়া হয়নি কখনো। মেঘ বলল, তুমি বললে তো আমি তোমার জন্য ফ্লাইটে যাবার ব্যবস্থা করতেও রাজি। ট্রেন সেখানে কি আর ব্যাপার। নবনী মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল, এত ভালোবাসা? মেঘ 2 পা এগিয়ে এসে বলল, অনেক ভালোবাসা।
নবনীর ভীষণ কাছে গিয়ে মেঘ দাঁড়ালো। জেন্টস পারফিউমের গ্রান নবনীর নাকে ভেসে এলো। কি মাতাল করা একটা স্নিগ্ধ গ্রান। নবনী পিছিয়ে গেল দ্রুত। এই মাতাল করা গ্রান নবনীর সহ্য হচ্ছে না। মেঘ মুচকি হেসে বলল, ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিতে চাই না বনি। তামিম সারাদিনে আর বাসায় ফিরেনি। ফোনও অন পায়নি নিতু তামিমের। এই পর্যন্ত প্রায় ৭৮ বার ট্রাই করেছে নিতু। বিষণ্ণ হয়ে নিতু নিজের রুমে ফ্লোরে বসে রইল। নিতুর নিজেকে কেমন অচেনা বলে মনে হয়। একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সে এত অস্থির হয়ে আছে, ভাবতেই নিতুর কান্না পায়। শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য নিতু এত উতলা হয়ে উঠেছে। তাকে সেই মানুষটা কখনো জানতে পারবে? সারা দিন নিতুর এভাবে কেটেছে, বুকের ভেতর দম বন্ধ করা যন্ত্রণা নিয়ে। কাউকে বলতে পারেনি নিতু এই অসহ্য যন্ত্রণার কথা। সন্ধ্যায় তাহেরা বেগম বাসায় রুমে বসে নিতুকে ডাকলেন। তারপর কঠোর সুরে বললেন, কোরবানির ঈদ চলে এসেছে, জানোই তো। তোমার বাবা মাকে কি বলেছো গরু কেনার কথা? নিতু অবাক হয়ে বলল, আমার বাবা মা গরু কিনবে নাকি কিনবে না সেটা তাদের ব্যাপার, সেখানে আমি কথা বলতে যাব কেন? তাহেরা বেগম দাঁত কিরমিরিয়ে বললেন, কেন তোমার বাবা মা জানে না মেয়ের শ্বশুরবাড়িতে প্রথম কোরবানিতে ঈদে গরুর পাঠানোর প্রচলন রয়েছে? এমনিতেই তো তোমার বাবা মা কোনো দায়িত্ব পালন করছে না। রমজানের ঈদে ইফতার আইটেম, শ্যামাই চিনি এসব কিছুই পাঠালো না। আমাদের সবার জন্য পোশাক তো পাঠালো না। এবার কোরবানি ঈদে গরু না পাঠালে ভীষণ খারাপ হবে। নিতু হেসে জিজ্ঞেস করলো, এত বছর বুঝি আপনারা রমজানে ইফতার না করে থাকতেন? নাকি আপনাদের বাসায় কখনো সেমাই আনা হয়নি? সেই সামর্থ্য আপনাদের নেই? অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে এখন, যারা মানুষকে এসব দিয়ে থাকে রমজানে। এত অভাব হলে সেখানে লাইনে দাঁড়ালে পারতেন সবাই মিলে। এত বছর কি আপনারা পোশাক পরতেন না ঈদে? তাহলে আমার বাবার বাড়ি থেকে পোশাকের অপেক্ষায় থাকার মানে কি? আর আমার বাবার বাড়ি থেকে পাঠানোর গরু দিয়ে আপনার কোরবানি দিতে হবে কেন? আপনার যদি সামর্থ্য না থাকে আপনি কোরবানি দিবেন না? এত বছর কি আশেপাশের লোকজন আপনাদের জন্য গরু কিনে পাঠাতো নাকি? তাহেরা বেগম অগ্নিশর্মা হয়ে বললেন, মুখে চ্যাটাং চ্যাটাং কথা বলা ছাড়া আর কি জানো? বিয়ের পর মেয়ের বাড়িতেই খাট, ফার্নিচার, নানান জিনিসপত্র দেওয়া লাগে। যেসব একই জানো না তোমার মা বাবা কি শুধু এটাই জানে কিভাবে মেয়েদের বেতনের টাকায় ভাগ বসাতে হয়? ফকিন্নির ঘরের মেয়ে বউ করে আনাই এক এক সমস্যা। এরা ক্লাস মেনটেন করতে চলতে জানে না। নিতু মুচকি হেসে বলল, আপনারা বুঝি এতদিন ফুটপাতে ঘুমাতেন, তাই ছেলের শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিয়ে ঘর সাজাবেন সে আশায় বসেছিলেন। আপনি এত বছর সংসার করেও নিজের সংসার নিজের মন মতো সাজাননি কি ছেলেদের শ্বশুর বাড়ির আশায়? তাহলে তো বলতে হয় আসলে ফকিন্নি আপনি নিজে, যে অন্যের বাড়ির জিনিসপত্র আশা করে থাকে। আমার বাবা মা আমার উপার্জনের টাকা নেই, আপনার বা আপনার ছেলের এক পয়সাও সেখানে নেই। আমার টাকা আমার বাবা মায়ের জন্য সম্পূর্ণ বৈধ, তাদের হক আছে এই টাকায়। বরং আপনার কোনো অধিকার নেই আমার টাকায় আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার আশা করার। শামীম পত্রিকায় মুখ গুজে হাসতে লাগলো নিতুর কথা শুনে। তাহেরা বেগম বলার মতো কথা খুঁজে না পেয়ে বললেন, বেয়াদবের মতো মুখে মুখে তর্ক শিখেছ, সংসার করা তো শেখোনি। কেমন বউ হলে স্বামী 2 দিন 1 রাত বাসায় ফিরেনি, অথচ সে বেহার মতো 3 বেলা খাবার গিলছে। স্বামীর চিন্তা মাথায় নেই তার, আবার আমার সাথে তর্ক করতে বসেছে। নিতু বিরক্ত হয়ে বলল, আপনার মতো আমি যেমন মা হলে আপনি একটু আগে জানতে পারলেন আপনার ছেলে গতকাল সকালে বাসা থেকে বের হবার পর আর বাসায় আসেনি। আপনি মা হয়ে নির্বিকার থাকতে পারলে, আমি বউ হয়ে কেন পারবো না? বউ হয়েছে বলে কি সর্বদাই আমার একার? তাহেরা বেগম লজ্জা পেলেন শুনে। মেয়ের বিয়ের উত্তেজনায় তার মনেই ছিল না বড় ছেলের কথা। একটু আগে শামীম পত্রিকা পড়তে বসে তাকে জিজ্ঞেস করলো তামিম বাসায় নেই কেন। তখন তিনি শামীমের থেকে জেনেছেন তামিম যে গত সন্ধ্যায় বাসায় আসেনি। তিনি ভেবেছেন নিতু জানে না এটা। তিনি যে একটু আগেই খবর পেয়েছেন। এখন দেখতে পেলেন এই মেয়ে সব শুনেছে। এর কান খরগোশের কানের মতো মনে হয়। তামিম বাসায় ফিরল রাত 10:30টায়। তামিমকে দেখে বাসার সকলে চমকে গেল। নিতুর হাত থেকে পানির গ্লাস মেঝেতে পড়ে ভেঙে গেল। পুরো বাসায় পিনপতন নীরবতা।
সবাই চমকে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিমের দুই পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে। শক্ত করে তামিমকে ধরে আছেন তারা। তামিম সোজা হয়ে দাঁড়াতে পারছে না। শামীম ছুটে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে সোফায় এনে বসালো। লোক দুটো শামীমকে উদ্দেশ্য করে বলল, মানুষ এরকম মাতলামি করে নাকি? ছি 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 ছি। উনি কি সব বাজে কথা বলছিলেন বারে বারে, মেয়েদের নিয়ে কেমন সব নোংরা কথাবার্তা। রাস্তায় নবনী বলে কাউকে নিয়ে কি সব আবল তাবল কথা বলছেন। লোক দুজনের কাছে শামীম ক্ষমা চেয়ে নিল ভাইয়ের এরকম ব্যবহারের জন্য। তামিম অকারণে খিলখিল করে হাসতে লাগলো। তারপর দুই চোখ ছোট করে নিতুর দিকে তাকিয়ে বলল, এই এই তুই কোন সাহসে আবার বাসায় এসেছিস? শালি, তোর বস কই এখন? কুত্তার মতো পা চাটতে চলে এসেছিস আমার কাছে। তুই কি ভেবেছিস তোর মতো বিবাহিতা মহিলাকে মেঘের মতো লোক ভালোবাসবে? মোটেও না, ওরও তোর শরীরের উপর নজর। এইসব বলেই তামিম অপ্রকৃতি স্থের মতো খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। নিতুর বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তামিমের দিকে। এই কাকে দেখছে সে? এই কি সত্যি তামিম, যাকে নিতু নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল? এই কি তার প্রতিদান? বর্ষার দ্বারা বইতে লাগলো নিতুর দুই চোখ বেয়ে। মাথার ভেতর বজ্রপাত হচ্ছে যেন। একটা অচেনা ঝড়ে উড়ে গেছে নিতুর সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ভেতর থেকে কেউ একজন চিৎকার করে নিতুকে বলছে, ভুল ভুল ভুল, সবকিছুই ভুল। তোর সবকিছুই ভুল ছিল নিতু, অনেক বড় ভুল করেছিস তুই। নিতু দাঁড়ানো থেকে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। চেয়ার চেপে ধরে শক্ত করে দাঁড়িয়ে রইল। তামিম কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল অজ্ঞানের মতো। তারপর আবারও চেঁচিয়ে উঠে কাঁদতে কাঁদতে বলল, নবনী, আমার নবনী, আমি তোমাকে ছাড়া ভালো নেই নবনী। আমি অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও নবনী। আমি সব ছেড়ে দিব, কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের সাথে রুম ডেটে যাব না নবনী। একবার চান্স দাও আমাকে। আমি ভীষণ নিঃস্ব তোমাকে ছাড়া। আমার বুকের ভেতর সারাক্ষণ তুমি থাকো। আমি কোনো কিছুতে শান্তি পাই না। কত রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না। বাসায় আসলে তোমার পুতুলের মতো মুখখানা দেখি না। এই দুনিয়াদারি সব আমার কাছে অসহ্য লাগে তোমাকে ছাড়া। তোমাকে হারিয়ে ফেলার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি। আমি ভীষণ ভীত ছিলাম নবনী। মনে মনে তোমাকে চাইলেও মায়ের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারিনি। নিতুকে আমি ভালোবাসতে পারিনি। নিতু ছিল আমার ক্ষণিকের মোহ নবনী। আমি কোনটা মনের ভালোবাসা আর কোনটা মোহ তার পার্থক্য বুঝতে পারিনি। নিতুকে তো আমি শুধু বিছানা পর্যন্ত চেয়েছি, সংসার করার জন্য নয়। নিতু আমার জন্য পারফেক্ট নয়, আর না আমি নিতুর জন্য। আমার মন তো তোমাকে চেয়েছে। তুমি কেন আমার মনের কথা বুঝতে পারলে না? কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না। তুমি এই থাপ্পড় আমাকে আরো আগে কেন দাওনি? তাহলে তো আমার হুঁশ হতো। আমি সহ্য করতে পারি না নবনী। তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না। বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলতে থাকে। নিতু ধপ করে ফ্লোরে বসে পড়ল। তাহেরা বেগম ব্যতিব্যস্ত হয়ে বললেন, শামীম, তোর ভাইকে আমার রুমে নিয়ে শুয়ে দে। তোর মাথা ঠিক নেই, কি বলছে সব ও? শামীম ধরতে যেতে তামিম পায়ের জুতো ছুঁড়ে মারল শামীমের দিকে। তারপর টলমল কণ্ঠে বলল, কোনো শালা আমাকে ধরতে আসবি না। আজ আমি সব বলে দিব আমার নবনীকে। অনেক সহ্য করেছি শালা, আর না। নবনী শুধু আমার। এই তাহেরা, চুপ হারামির বাচ্চা, তোর জন্য আমার নবনীকে হারিয়ে ফেলেছি। আমি তোকে শেষ করে ফেলবো। বলতে বলতে তামিম বমি করে দিল। শামীম উঠে গিয়ে তামিমকে ধরে তাহেরা বেগমের রুমে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিতেই তামিম উঠে বসলো। তারপর চিৎকার করে বলল, কোন শালা আমাকে কি করবে? আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে আজ সারা রাত মেয়ে নিয়ে কাটাবো। নবনীকে আমি কি ভয় পাই নাকি? ও যদি ওই শালার মেঘের সাথে লাইন করতে পারে, আমি কেন পারবো না? আমার নবনী আমার কাছে আর আসে না কেন? কতদিন আমার খোলা বুকে নবনী আছড়ে পড়ে না? আমার বুকের বাম পাশে ভীষণ কষ্ট হয়। তারপর শামীমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই আমার, তোর ভাবিকে বল আমার সাথে যেন রাগ না করে। আমি সত্যি ভালো হয়ে যাব। নিতুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। বাবাকে বল আমাকে মাফ করে দিতে। আমি নবনীকে সত্যি ভালোবাসি, আর কখন এসব করব না। নবনীকে বল ও যাতে না যায় আমাকে ছেড়ে। বাবাকে বল নবনীকে বুঝিয়ে বলতে। আমি নবনীর পায়ে ধরে ক্ষমা চাইব। বিয়ের আগে মেয়েদের সাথে রাত কাটানোর জন্য, নিতুকে ভালোবাসার জন্য, সবকিছুর জন্য ক্ষমা চাইব। বলতে বলতে কাঁদতে লাগলো তামিম।
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পাশের রুম থেকে নিতু সব শুনতে পেল। শূন্য দৃষ্টিতে নিতু সিলিং এর দিকে তাকিয়ে রইল। মাথার উপরে ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসে জানালার পর্দা থর থর করে কাঁপছে। সেই কাঁপন নবনীর সর্বাঙ্গ প্রত্যঙ্গে কাঁপন ধরিয়ে দিচ্ছে যেন। দু চোখ অশ্রুতে টলমল হয়ে আছে। এতদিন ধরে মাথার ভেতর ঘুরতে থাকা প্রশ্নের আজ জবাব পেয়ে গেল। অথচ এই জবাবে নিতুর বুক ফেটে গেল যেন। একরাশ শূন্যতা বুকের ভেতরটা ক্রমে দখল করে নিচ্ছে। নিতুর মনে হচ্ছে নিতুর স্বপ্ন দেখছে। এসব কিছুই হচ্ছে না। তামিম এখনো বাসায় আসেনি। বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে নিতুর সারা দেহ। তীক্ষ্ণ ছুরি দিয়ে কেউ যেন কুপিয়ে কুপিয়ে ফালা ফালা করে দিচ্ছে নিতুর কলিজা। চিৎকার করে নিতু আল্লাহকে ডেকে বলল, হায় আল্লাহ, এত যন্ত্রণা কেন হচ্ছে? কেন এরকম হলো আমার সাথে? আমার ভালোবাসা তো সত্যি ছিল, তবে কেন আমার জন্য কারো ঘর ভাঙলো? তামিম প্রলাপ বকে যাচ্ছে ঘুমের মধ্যেও। বারবার নবনীকে ডাকছে, কখনো গালাগাল করছে, কখনো ক্ষমা চাচ্ছে। নিতুর সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। যন্ত্রণায় বিশ্বাস ভেঙে যাওয়ার বিবর্ণ হয়ে যাচ্ছে নিতু। মনের ভিতর এক কোণে একটা আশার প্রদীপ তবুও টিপ টিপ করে চলছে। এসব যেন মিথ্যে হয়, এসব যেন তামিমের প্রলাপ হয়। শামীম বাহিরে এসে দেখে নিতুর বেহাল অবস্থা। শামীম ছুটে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। নিতুকে একটু পানি খাইয়ে দিয়ে মাথায় একটু পানি দিল। তারপর উঠিয়ে নিয়ে সোফায় বসালো। ক্লান্তিতে অবসাদে ব্যথায় নিতুর অবস্থা ভীষণ খারাপ। তবুও নিতু থেমে থেমে বলল, ভাই, আপনি আমার ছোট ভাইয়ের মতো। আমি আপনার পায়ে পড়ি। আপনি আমাকে সত্যি করে বলুন, এইসবের মানে কি? নবনীর সাথে তামিমের কিসের সম্পর্ক ছিল? শামীম সোফায় হেলান দিয়ে বসে বলল, এখন আর আপনার থেকে লুকানোর মতো কিছু নেই। আগেই জানার দরকার ছিল আপনার এসব ব্যাপার। এখন যখন জেনে গেছেন তখন সবাই বলবে আপনি আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। নবনী ভাবি ছিল প্রথম স্ত্রী। নিতুর মাথায় আসমান ভেঙে পড়ল শুনে যে আশার প্রদীপ নিবু নিবু করে চলছিল, এক ঝটকে তাও নিভে গেল। নিতু দুই হাতে বুক চেপে ধরে সোফায় শুয়ে পড়ল। নিজের কানকে নিতুর বিশ্বাস হচ্ছে না কিচ্ছুতেই। শামীম একটু থেমে বলল, আমার বিয়ে হয় ভাইয়ার বিয়ের আগে, এজন্য বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর। অল্প বয়সে দিশার প্রেমে পড়ে যায়। মা জানতে উঠে পড়ে লাগেন বিয়ের জন্য। নিজে থেকে আমার আর দিশার বিয়ে দেন। দিশার বাবার টাকা পয়সা আছে, এই লোভ মা সামলাতে পারেননি। মা চেয়েছিল ভাইয়াকেও এরকম একটা মেয়ে দেখে বিয়ে করাবে, কিন্তু বাবার জন্য তা পারেনি। ভাবিকে দেখেই বাবা সিদ্ধান্ত নিলেন ভাইয়ার বউ করার। কারো অনুমতি না নিয়েই ভাইয়ার বিয়ে দিলেন। সব কিছু ঠিকঠাক চলছিল ভাবি আর ভাইয়ার সাথে। যদিও মায়ের উস্কানিতে ভাইয়া ভাবির সাথে প্রায় সময় ঝামেলা করত, তবুও ভাবি সেসব গায়ে মাখত না। হেসে উড়িয়ে দিয়ে বলতো, সংসার করতে গেলে এরকম কত কিছুই হয়। মা ভাবির বাড়ির অবস্থান নিয়ে সবসময় ভাবিকে কথা শোনাতো। ভাবিকে কখনো টু শব্দ করতে দেখিনি। ভাইয়াকে কখনো ভাবির হয়ে প্রতিবাদ করতে দেখিনি। ভাবির মুখে অভিযোগ দেখিনি। এত শক্ত ধৈর্যশীল ভাবি আমার মুচড়ে পড়ল সেদিন, যেদিন আমার আর ভাইয়ার সম্পর্কের কথা জানতে পারলো। মা জানার পর থেকে ভাইয়াকে ইন্ধন দিতে লাগলো ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাবিও এই অপমান সহ্য করতে পারেনি, বাসা ছেড়ে চলে গেছেন। আমার ভাই সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। তাই আবারও মায়ের কথা ভেবে ভাবিকে ছেড়ে দিল। এই আঘাত আমার বাবা সহ্য করতে না পেরে মারা গেলেন। আপনি চাকরিজীবী মেয়ে, মাস শেষে মা আপনার বেতনের টাকায় ভাগ বসাতে পারবে, এই স্বপ্ন দেখেই মা দ্রুত আপনার আর ভাইয়ার বিয়ে দেন। ভাইয়ার প্রেমে অন্ধ হয়ে আপনিও বিয়ে করতে চলে এলেন। মধ্যখানে শেষ হয়ে গেল ভাবির সংসার। আমার বাবার জীবন ভাবিকে হারিয়ে ফেলার পর ভাইয়া ভাবির শূন্যতা অনুভব করতে শুরু করলো। আপনাকে বিয়ে করে আনার পর ভাইয়া বুঝতে পারলো সে আসলে ভুল করেছে। আপনার প্রতি ভাইয়ার ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা ভাবির জন্যই ছিল। নিতুর বুকের ভিতর হাতুড়ি পেটা করতে লাগলো কেউ। কাঁদতে কাঁদতে নিতু ফ্লোরে পড়ে গেল। কি করলো সে এটা? একটা মেয়ের স্বপ্নের সংসারে সে অভিশাপের ছায়া হয়ে এলো।
তার জন্য ভেঙে গেল কারো 3 বছরের সাজানো স্বপ্ন। কিভাবে পারলো সে এই কাজ করতে? নিতুর মনে হলো তার যেন দম বন্ধ হয়ে আসছে। এত বড় প্রতারণা নিতু সহ্য করতে পারলো না। সে তো সরল মনে ভালোবেসেছে, তবে কেন এভাবে ঠকে গেল সে? ভালোবাসার এই প্রতিদান কেন পেল? একজন প্রতারকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিল কিভাবে? বাঁধ ভাঙ্গা চাঁদের আলোয় আলোকিত চারপাশ, মৃদু মন্দ শীতের হাওয়া বইছে। নবনী দাঁড়িয়ে আছে রুমের সাথে লাগোয়া বেলকনিতে, কানে ফোন ধরে আছে এক হাতে, অন্য হাতে একটা কফির মগ। মেঘ ফিসফিস করে বলল, নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ বলল, আকাশের বুকের ওই চাঁদটা দেখেছো নবনীতা? আমার অন্ধকার জীবনে তুমিও তেমন পূর্ণিমার চাঁদ। আমি আজীবনের কিচ্ছু চাইবো না, তুমি শুধু আমার আকাশের চাঁদ হয়ে থেকো। আমি আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। নবনী হেসে বলল, ভালোবাসা এত সুন্দর কেন বলুন তো? আমার মাঝে মাঝে নিজেকে সদ্য কৈশোরে পা দেয়া কিশোরীর মতো মনে হয়, যার জীবনে আপনি প্রথম বসন্তের কোকিল হয়ে এলেন, বুকের ভেতর যার জন্য ভালোবাসার ফুল ফুটেছে। আমাকে এই অপূর্ব সুন্দর অনুভূতির সাক্ষী করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মেঘ ফিসফিস করে বলল, একবার শুধু বৈধভাবে আমার হও। আমি তোমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সুন্দর সুন্দর অনুভূতির মুখোমুখি করবো নবনীতা। নবনী চুপ করে রইল। মেঘ আপন মনে বলতে লাগলো, নবনী, আমরা একটা ছোট ঘর বানাবো কোনো এক অজপাড়া গায়ে। বাড়ির পিছনে একটা ছোট নদী থাকবে। বৃষ্টির সময় আমরা সেখানে চলে যাব। ঝুম বৃষ্টিতে দুজন মন ভরে বৃষ্টিতে ভিজবো। উথাল পাথাল জোছনা রাতে দুজনে খোলা আকাশের নিচে বসে জোছনার আলো গায়ে মাখবো। এই যান্ত্রিক শহর থেকে অনেক অনেক দূরে চলে যাব তোমাকে নিয়ে। আমাদের স্পেশাল দিনগুলো আমরা দুজন সেখানে একান্তে সময় কাটাবো। রাতে দুজন নৌকায় ঘুরে বেড়াবো। আবার দু চোখ জুড়ে হাজারো স্বপ্ন নবনীতা। তুমি কখনো আমার থেকে দূরে চলে যেও না। আমি তোমাকে নিয়ে জীবনের শেষ স্বপ্নটাও পূর্ণ করতে চাই। তুমি না থাকলে জীবনের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। নবনী কেঁদে উঠল, কাঁপা গলায় বলল, আমি আজীবন আপনার সাথে থাকতে চাই। আল্লাহ যত দিন বাঁচিয়ে রেখেছেন আপনার পাশে থাকতে চাই আমি। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মম এবং মধুর ব্যাপার। কখনো কারো দু চোখ জুড়ে স্বপ্ন এনে দেয়, আবার কখনো কারো জীবনে বেঁচে থাকার শেষ স্বপ্নটাও কেড়ে নেয়। দেয়ালের এই পাশে নবনীর শোকের স্বপ্ন দেখছে, আর ও পাশে নিতুর সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আহা ভালোবাসা, আহারে ভালোবাসা। বাহিরে হিম হিম ঠান্ডা কুয়াশার হালকা আস্তরণ। পাতলা কাঁধা গায়ে দিয়ে তামিম আরাম করে ঘুমিয়েছিল। তামিম ঘুম থেকে উঠে নিজেকে তাহেরা বেগমের রুমে দেখে অবাক হলো। যতদূর মনে পড়ে তার, সে বাহিরে ছিল। বাসায় আসলো কখন তাহলে? মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে তামিমের। সারা শরীর ভীষণ হালকা অনুভব হচ্ছে। বহু পরিশ্রমের পর শান্তির ঘুম হলে শরীর যেমন ঝরঝরে হয়ে যায় তেমন লাগছে। আড়মোড়া ভেঙে তামিম বের হলো মায়ের রুম থেকে। বাহিরে এসে দেখে ফ্লোরে নিতু বসে আছে পাথরের মূর্তির মতো। ফোলা ফোলা দুই চোখ, এলোমেলো চুল, পরনে এলোমেলো শাড়ি। ক্লান্ত বিক্ষুব্ধ নিতুকে দেখাচ্ছে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায়। সারা রাত নিতু এখানে বসেছিল। শামীম তামিমের সাথে শুয়েছিল। সকালে উঠে এসে সোফায় বসেছে। শামীম বুঝে উঠতে পারছে না কাকে দোষ দেবে। এতদিন নিতুকে সে খারাপ ভাবতো, কিন্তু এখন শামীম বুঝতে পারছে সবচেয়ে বেশি নিতু ঠকেছে। অন্ধ ভালোবাসার পুরস্কার এমন ভাবে পেয়েছে বেচারা, যে তার কাছে দিন রাত সব এক হয়ে গেছে। তামিম এসে জিজ্ঞেস করলো, তুই বাসায় এলি কখন? তোর ভাবি এভাবে বসে আছে কেন? শামীম মুচকি হেসে বলল, আমি পরশু এসেছি ভাইয়া। তামিম বুঝতে পারলো 2 দিন সে বাসায় আসেনি। কিছুটা লজ্জা পেল তামিম। সেদিন নবরীর হাতের থাপ্পড় খেয়ে তামিমের মাথায় রক্ত উঠে গেছে। নিজের রাগ ক্ষোভ সামলাতে না পেরে ঘৃণা জায়গায় যেতেও বিবেকে বাধা দেয়নি। আর চোখে নিতুর দিকে তাকালো তামিম। তারপর শামীমকে বলল, ও এভাবে বসে আছে কেন? শামীম হেসে বলল, যার স্বামী প্রাক্তন স্ত্রীর হাতে মার খেয়ে পরনারীর কাছে যায়, মদে চুর হয়ে বাসায় আসে, মাতাল হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর নাম ধরে ডাকে বর্তমান স্ত্রীর সামনে, সে আর কিভাবে থাকবে ভাইয়া? তোর ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ তখন তার অবস্থা কেমন হবে?
তামিম চোখ রাঙিয়ে শামীমকে ইশারা করলো নিতুর সামনে এসব না বলার জন্য। শামীম হাসলো ইশারা বুঝতে পেরে, তারপর বলল, এখন কেন ভয় পাও ভাইয়া? কাল যখন নিজের সব বলে দিয়েছ, নবনী নবনী করে হেসেছ, কেঁদেছ, তখন তো ভাবনি ওনার কি হবে। এই মেয়েটাকে যখন ঠকিয়ে বিয়ে করেছ, তখন কেন ভাবনি যেদিন এই মেয়েটা সব সত্যি জানতে পারবে তখন কেমন করে ভেঙে গুড়িয়ে যাবে এই সমস্ত ভালোবাসা বিশ্বাস। এর জীবন নরক করে দেওয়ার আগে কেন ভাবনি ভাইয়া? ভাবি সব জেনে গেছে ভাইয়া, কি লুকাতে চাও আর কতদিন লুকিয়ে রাখতে? তামিম চমকে গেল শামীমের কথা শুনে। নিতু বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাহির থেকে তামিম দরজা ধাক্কাতে লাগলো, বারবার চিৎকার করে বলতে লাগলো, নিতু আমার কথা শোনো, আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও অন্তত প্লিজ। নিতু একবার দরজা খোলো, আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তামিমের চিৎকার শুনে তাহেরা বেগম উঠে এলো। তাহেরা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়ে মানুষের এত তেজ কিসের আবার? বিয়ে তো আমরা জোর করে করাইনি, নিজেই তো পাগল হয়ে গিয়েছে আমার ছেলেকে বিয়ে করার জন্য, এখন এত নাটক দেখায় কেন? শামীম হেসে বলল, তোমার ছেলেকে ভালোবেসে মেয়েটা পাগল হয়ে গেছে মা, তাই সে কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। দোষ তোমার ছেলের, সে সত্যি গোপন করে মেয়েটাকে ঠকিয়েছে। তাহেরা বেগম ধমকে বললেন, তুই চুপ কর, ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস বসে বসে, বেয়াদব ছেলে। শামীম বলল, এই বিয়াদবিটা যদি আগে করতে পারতাম তবে হয়তো এই মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না মা। আফসোস আমি আগে জানতাম না মেয়েটা যে এসব ব্যাপারে কিছুই জানে না। নিতু বের হলো 45 মিনিট পরে। পরনের শাড়ি চেঞ্জ করে সুতি একটা 3 পিস পরে লাগেজ গুছিয়ে নিতু বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তামিম ছুটে গিয়ে হাত চেপে ধরলো, ব্যস্ত হয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো নিতুকে, কিন্তু নিতু হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করলো। এক দলা থুতু তামিমের মুখের উপর মেরে বলল, তোর এই নর্দমার চেহারা আমাকে আর দেখাবি না। যদি কখনো আমার সামনে আসিস তবে সেই দিন তুই আমার হাতে খুন হয়ে যাবি। সবাইকে হতবাক করে দিয়ে নিতু বের হয়ে গেল বাসা থেকে। তাহেরা বেগমের 1 মিনিটও লাগলো না ব্যাপারটা বুঝতে। বোঝার পর তাহেরা বেগম ছুটে গেলেন নিতুকে ধরতে। তার আগেই নিতু লিফটে উঠে গেল। তাহেরা বেগম আক্রোশে বাসায় এসে একটা ফুলদানি ভেঙে ফেলল। শামীমের গলা চেপে ধরে বলল, শান্তি পাইছস তুই? এটাও আমার দেখার বাকি ছিল। জানোয়ার, তোর এসব উস্কানির জন্যই এই ফকিন্নির ঘরের মেয়ে আমার ছেলের এভাবে অপমান করে গেছে। আমিও এর শেষ দেখে ছাড়মু, এই মাইয়ারে আমি মজা দেখামু। শামীম তাহেরা বেগমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তোমার আরো অনেক কিছু দেখার বাকি আছে মা। তোমার পীড়িতির দিশাকে যেদিন আমি দুলাথি দিয়ে বের করে দিব সেদিন তুমি আসল মজা পাবে। তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন। শামীম উঠে চলে গেল রুমে। তারপর বেরিয়ে এলো নিজের ওয়ালেট ব্যাগ নিয়ে। কাউকে কিছু না বলে বের হয়ে চলে গেল বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তামিম হতভম্ব হয়ে রইল পুরো ব্যাপারটায়। কিছুক্ষণ পর তামিমের হুঁশ এলো, নিতু তাকে অপমান করে বাসা থেকে চলে গিয়েছে। তামিম ভীষণ আশ্চর্য হলো এই ভেবে যে এতে তার একটু খারাপ লাগছে না, বরং নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভীষণ। নিতু নেই মানে তামিমের একটা কিছুটা নেই। নবনীকে আর একবার ফিরে পাওয়ার চান্স রয়েছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নবনীর কথা ভাবতেই। মনে মনে তামিম বলল, জীবন থেকে সবাই হারিয়ে যাক নবনী, তবুও তোমাকে আমার চাই। তোমার জন্য উন্মাদনায় মেতে আজ আমি নিতুকে হারিয়েছি, তাতে আমার মোটেও আফসোস নেই। তবু আমি তোমাকে চাই, তার জন্য যা করা লাগে আমি করতে রাজি। তাহেরা বেগম ছেলের পাশে এসে বললেন, মন খারাপ করবি না বাপ, তুই এরকম কত মেয়ে তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে, দেখিস আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে করাবো। তামিম রেগে গিয়ে বলল, আর কত তোমার হাতের পুতুল বানিয়ে রাখবে আমাকে? আমার নিজেকে মানুষ বলে মনে হয় না, মেরুদণ্ডহীন পুরুষ আমি, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও তোমার পাল্লায় পড়ে আমার নবনীকে ছেড়ে দিয়েছি। এখন বুঝতে পারছি নবনীকে ছাড়া আমার কিছুতেই চলবে না। সোজাসাপটা একটা কথা শুনে রাখো মা, বিয়ে করে আমি আমার নবনীকে আনবো। তোমার থেকে আমার জীবন নিয়ে আর একটা উপদেশও আমি শুনতে চাই না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো নিজের লোভ মিটাতে গিয়ে। তাহেরা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে তামিম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহেরা বেগম সাপের ন্যায় পুষতে লাগলেন। ওই ছোট লোকের মেয়ে নবনীর উপর এখনো ছেলের মন পড়ে আছে।
তা তিনি খোনাক্ষরেও টের পাননি। সাত সকালে নিতুকে দেখে রেবেকা ভীষণ অবাক হলেন। বরকত সাহেব মেয়েকে দেখে এগিয়ে এসে বুকে টেনে নিলেন, তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস তুই? নিতু কান্নার জন্য কথা বলতে পারল না। রেবেকা বেগমও গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে নিতু বেহুশ হয়ে গেল। বরকত সাহেবের মুখ রক্ত শূন্য হয়ে গেল। রেবেকা মেয়ের মাথায় তেল পানি দিলেন, মুখে পানি ছিটা দিলেন। কিছুক্ষণ পর নিতু উঠে বসলো, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি একেবারে চলে এসেছি বাবা। তামিমকে যত শীঘ্রই সম্ভব আমি ডিভোর্স দিতে চাই। বরকত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে মা, জীবন তোর, সিদ্ধান্ত তোর, তুই আগে স্বস্তির হয়ে নি, তারপর কি হয়েছে সব খুলে বল। নিতু এক গ্লাস পানি খেয়ে বলল, তামিম আমাকে ঠকিয়েছে বাবা। তামিম আগে একটা বিয়ে করেছে নবনী নামের একটা মেয়েকে। তারপর আমার সাথে সম্পর্ক হওয়ার পর তামিমের মা আমার চাকরির লোভে ওই নিরহ মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তামিম আমাকে মন থেকে ভালোবাসেনি বাবা। আমাকে হয়তো ওর ভালো লাগতো, সেটাকে ও ভালোবাসা ভেবে নিয়েছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে ও বুঝতে পারছে ও আসলে আমাকে কখনোই ভালোবাসতে পারেনি। এভাবে সংসার হয় না তো বাবা। আমি তো ওকে নিজের সবটা দিয়ে ভালোবাসি, সেখানে ওর সবটা জুড়ে আমি নেই। আমি এসব নিতে পারছি না বাবা। আমার যতবারই মনে হচ্ছে আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আর যতবারই মনে হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসার দাম তা আমি দিতে পারিনি, আমার ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি সত্যি ভালোবাসি ওকে, কেন এভাবে ঠকালো আমায়? বরকত সাহেব মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন। বেঁকে বসলেন রেবেকা বেগম, মুখ অন্ধকার করে বলল, বিয়ে ছেলে খেলা নয় নিতু। সমাজে আমাদের একটা সম্মান আছে। সবাই যখন জানবে তোর ডিভোর্স হয়ে গেছে, আমরা মুখ দেখাতে পারবো না। তাছাড়া তামিম আগে যদি বিয়ে করেও থাকে, তাকে এত হাইলাইট করার কি আছে? এরকম তো অহরহ হচ্ছে। সব মেয়ে কি তাই বলে স্বামী সংসার ছেড়ে চলে আসে নাকি? একটা ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিলেই তো হয়। সবকিছুতে এত বড় করে দেখতে নেই। বরকত সাহেব অবাক হয়ে বললেন, কি বলছো তুমি এইসব? এই তোমার রেবেকা? আমার মেয়েকে ওরা ঠকিয়েছে। একে তো সত্যি গোপন করে বিয়ে করেছে, তারপর আমার মেয়ে ওর স্ত্রী থাকা সত্ত্বেও সে ছেলে অন্য একটা মেয়েকে চাচ্ছে। যেখানে আমার মেয়ে এত বড় অপমান হয়েছে, সেখানে আমার মেয়ে আবারও ফিরে যাবে? রেবেকা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ যাবে। না গিয়ে কি করবে? ডিভোর্সি মেয়েকে তুমি ঘরে রেখে কি করবে? লোকে হাসাহাসি করবে। ঋতু শ্বশুরবাড়ির লোকেরা শুনলে মেয়েকে অপদস্থ করবে, নিতু শুনলেও রাগ হবে। তাছাড়া এই সমাজে ডিভোর্সি মেয়েদের কত দোষ তুমি জানো? বিয়ে দিতে পারবে মেয়েকে? নিতু মায়ের কথা শুনে ভীষণ চমকালো। এই কাকে দেখছে সে? এই কি তার আপন জন্মদাত্রী মা? শিক্ষিত একজন মানুষ হয়েও তিনি এরকম মানসিকতা ধারণ করেন? মেয়ের এই লাজুক অবস্থা, মেয়েকে সাপোর্ট না দিয়ে উল্টো মেয়েকে কথা শোনাচ্ছেন। শিক্ষিত হলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না, তার আবারও প্রমাণ পেল নিতু। মানুষ হতে গেলে মানবিকতা দরকার হয়। সবাই কি এরকম হয়? আমাদের সমাজে এরকম কত বাবা মা আছেন যারা মনে করেন মাটি কামড়ে পড়ে থেকে সংসার করে যাওয়াটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। সেখানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকুক আর বা নাই বা থাকুক, লোক দেখানোর সম্পর্ক থাকলেই হলো। ভেতরে ভেতরে দুটো মানুষ যে দুই মেরুর অধিবাসী হয়ে যায়, তাদের কাছে সম্পর্ক শব্দটা হয়ে যায় সম্পূর্ণ ঠুকনো, তা কে জানে। সকাল সকাল এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মেঘ প্রতিদিনকার মতো ফাল্গুনি আর চৈতালিকে পড়াতে এলো। মাসুমা বেগমও সেই মুহূর্তে উপস্থিত। একজন ফর্সা স্বাস্থ্যবতী মহিলাকে সাথে নিয়ে নবনী ভীষণ চমকে গেল মাসুমা বেগমকে দেখে। মাসুমা বেগম নবনীকে জড়িয়ে ধরে বলল, বাগো, আমি আজ এসেছি তোমাকে আমার আপন করে নিতে। তোমার বাবা মা কোথায়? মাসুমা বেগমের দুই হাতে ফলমূল, পাশের মহিলার হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। নবনীর বাবা মা দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইল। নবনী আমতা আমতা করে বলল, ওনারা আমার বাবা মা। মাসুমা বেগম এগিয়ে গিয়ে রাবেয়া বেগমকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, আপা,
আপনার মেয়েটাকে নিজেদের বাড়ির বউ করে নেওয়ার জন্য এসেছি আমি। আপনার মেয়েটা এত লক্ষ্মী আপা, আমার ভীষণ মনে ধরেছে ওকে। নবনী চমকালো। মাসুমা বেগম কি তবে জেনে গেছেন সব? রাবেয়া মাসুমা বেগমকে বসালেন নিজেদের রুমে নিয়ে। তারপর নবনীকে ইশারা করলেন ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে। মাসুমা বেগম বিছানার এক পাশে বসে বললেন, উনি আমার বড় আপা। আপার 2টা ছেলে। প্রথমজন বিয়ে করে বউ নিয়ে সিলেট থাকে, ও ডাক্তার, সিলেট সরকারি হাসপাতালে চাকরি করে। আর ছোটজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। ছোট থেকে আমার হাতের উপর দিয়ে মানুষ হয়েছে দুজনে, আমার ছেলের সাথে। রাবেয়া বেগম হাশেম আলীর দিকে তাকালেন। হাশেম আলী গলা খাকড়িয়ে দিয়ে বললেন, আপা, আপনার সাথে নবনীর পরিচয় হলো কিভাবে? তাই তো জানা হলো না। মাসুমা বেগম উৎসাহ নিয়ে বললেন, আমার শিমলা মায়ের বাসায় আপনার মেয়েটাকে আমি প্রথম দেখেছি। নবনী তো আমাদের অফিসেই চাকরি করে। এত নম্র ভদ্র সুন্দর মেয়ে আজকাল তো দেখাই যায় না। মেয়েটাকে দেখি আমার কেন জানি ভীষণ আপন আপন লাগলো। সত্যি বলতে কি, আমি কিন্তু প্রথমে আমার ছেলের বউ করতে চেয়েছি মেয়েটাকে, কিন্তু আমার ছেলে অন্য একটা মেয়েকে ভালোবাসে। ছেলের পাগলের মতো ভালোবাসা দেখে আমার নিজেরই বুক ফেটে কান্না আসে। এদিকে আপনার মেয়েটাকে এত মনে ধরেছে যে কিছুতেই তাকে অন্য কারো বউ হবে এটা মানতে পারছি না। তাই ছুটে এলাম আমার শৈবালের বউ করার জন্য। নবনীর নাস্তা নিয়ে আসতেই মাসুমা বেগমের বোন আসমা বেগম উঠে গিয়ে নবনীর পাশে দাঁড়ালেন। নবনীর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, আমার বোনের চয়েসের উপর আমার বিশ্বাস ছিল। আমার বোন খাঁটি সোনা বাছাই করেছে আমার ছেলের বউ করার জন্য। নবনী আঁতকে উঠল শুনে। তারপর সবাইকে নাস্তা দিয়ে বের হয়ে এলো। ফাল্গুনীদের রুমে গিয়ে দুই বোনকে বলল, ডাইনিং টেবিলে তোদের জন্য সেমাই রেখে এসেছি, খেয়ে আয় যা দুজন দ্রুত। দুই বোন উঠে যেতেই নবনী মেঘের পাশের চেয়ারে বসে বলল, সর্বনাশ হয়ে গেছে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, সে তো আবার অনেক আগেই হয়েছে। যেদিন তোমাকে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি সেদিনই আমার সর্বনাশ হয়ে গেছে। সবাই প্রেমিকার চোখে নিজের সর্বনাশ দেখে, আমি মনে হয় একমাত্র প্রেমী যে কিনা প্রেমিকার গায়ের কাদা পানিতে নিজের সর্বনাশ দেখলাম। নবনী ভ্রুকুচকে বলল, বেশি কথা বলেন আপনি। আপনার মা এসে হাজির বাসায়। আপনার খালাতো ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মেঘ চমকে বলল, মা কিভাবে তোমার বাসা চিনল? নবনী উদাসীন হয়ে বলল, আপনার মা তো আপনার মতোই কোনোভাবে বাসা চিনে নিয়েছেন। এখন আপনি দ্রুত বিদায় নেন। মেঘ উঠে দাঁড়িয়ে বলল, তাই তো, আমাকে তো পালাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে দেবো। দরকার হলে শৈবাল ভাইকে হাত করে দেবো। আসছি আমি। বলে বের হতে গিয়েও দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ করে নবনীর হাত চেপে ধরে টান দিয়ে নিজের বুকের কাছে এনে বলল, তোমার স্থান শুধু আমার বুকে নবনী। এখান থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি শুধু এইটুকু দেখো, চাচা চাচি যেন এখনই তোমার ডিভোর্স ব্যাপারটা প্রকাশ না করে। নবনীর লজ্জার মাথা নিচু করে ফেলল। মেঘ বের হতে গিয়ে আসমা বেগমের সামনে পড়ে গেল। মাসুমা বেগম নবনীর বাবার মায়ের সাথে কথা বলেছিলেন। আসমা বেগম বের হয়ে এলেন নবনীদের বাসাটা দেখার জন্য। মেঘকে দেখে আসমা বেগম কেমন থতমত খেয়ে গেলেন। তারপরে বিস্মিত হয়ে বললেন, মেঘ, তুই এখানে? মেঘ না চেনার ভান করে বলল, আমাকে বলছেন? আমি তো মেঘ না চাচি, আমার নাম রফিন, ফাল্গুনীদের টিউটর আমি। আসমা বেগম বিহ্বল হয়ে তাকিয়ে বললেন, অসম্ভব মেঘ, আমার সাথে চালাকি করবি না। আমি জানি তুই আমাদের মেঘ। আমি তোর মাকে ডেকে আনছি। মেঘ হেসে বলল, আপনার ভুল হতে যাচ্ছি, আমাকে একটু দ্রুত যেতে হবে। আমার অফিসে আজ একটু তাড়াতাড়ি যাবার দরকার। অফিস থেকে এক সপ্তাহের জন্য আমাকে রাজশাহী যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে মেঘ বের হয়ে গেল। আসমা বেগমের ডাকাডাকি শুনে মাসুমা বেগম, হাশেম আলী, রাবেয়া বেগমও বের হয়ে এলেন। নবনী দর দর করে ঘামতে লাগলো এই হালকা শীতেও। খোলা বারান্দায় দিয়ে উত্তরের বাতাস সৌগরবে ভেতরে প্রবেশ করছে। শীতের বুড়ি কুয়াশার চাদর গায়ে জড়িয়ে প্রকৃতিকে নিজের সবটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা করছে। মাসুমা বেগম এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপা? আসমা বেগম হতভম্ব হয়ে বললেন, মেঘ এসেছে এখানে। বিশ্বাস করো মাসুমা, আমি নিজের চোখে মেঘকে দেখেছি, অথচ ও বলছে ও নাকি মেঘ না। কি যেন নাম বলে গেল নিজের, রাফিন না সাফিন মনে নেই। মাসুমা বেগম অবাক হয়ে বলল,
কি বলছো আপা? মেঘ এখানে আসবে কেন? ওর বাবা ছেলে মিলে তো জগিং করতে বের হয় প্রতিদিন সকালে, একসাথে বের হয় আবার একসাথে ফিরে আসে। আসমা বেগম দৃঢ় গলায় বলল, আমার দুই চোখ যথেষ্ট ভালো আছে, আমি অন্তত মেঘকে চিনতে ভুল করব না। হাসিম আলী বললেন, আপনার ভুল হইতেছে আফা। আপনি যার কথা কইতেছেন সে তো আমার দুই মাইয়ার মাস্টার, ওদের পড়ায়। এতিম ছেলে, একটা মেসে থাকে। আসমা বেগম তবুও বিশ্বাস করতে পারলেন না। নিজের চোখে দেখছেন তিনি, ভুল দেখেননি তা তিনি শতভাগ নিশ্চিত। মাসুমা বেগমকে বললেন, তুই শফিককে কল দিয়ে বল মেঘের কাছে ফোন দিতে। মাসুমা বেগম বিরক্ত হয়ে বললেন, দিচ্ছি, অযথা তুমি সন্দেহ করছো। শফিক আহমেদকে কল দেওয়ার সাথে সাথে তিনি কল রিসিভ করলেন। মাসুমা বেগম বললেন, তুমি কোথায়? মেঘ কোথায়? শফিক আহমেদ ক্লান্ত ভঙ্গিতে বললেন, আমি আর মেঘ এই তো একসাথে একটা বেঞ্চে বসে আছি। যা দৌড় দিয়েছি আজকে বাপ বেটা মিলে, উফ! এভাবে ওয়ার্কআউট করলে অন্তত আরো কয়েক বছর বেশি বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমি তো তুমি মরে যাওয়ার পর নতুন আরেকটা বিয়ে করার প্ল্যানিংও করে রেখেছি। আমার নাতিপতি এলেই ওদের সাথে ডিসকাস করব ব্যাপারটা নিয়ে। ওরা রাজি হলে তুমি জীবিত থাকাকালীন নতুন দাদি এনে দেবো ওদের। ওদের আবদার তুমি ফেলে দিতে পারি না, কি বলো তুমি? মাসুমা বেগম নিজের রাগ কন্ট্রোল করে বললেন, মেঘের কাছে ফোনটা দাও। শফিক আহমেদ মেঘের কাছে ফোন দিতেই মেঘ হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ মা বলো। মাসুমা বেগম বললেন, কি দরকার এত এক্সারসাইজ করার? এমনিতেই তো রোগাপটকার শরীর তোমার। তোর বাপকে বল বেশি করে দৌড়ে জলহস্তির সাইজ থেকে মানুষের সাইজে চলে আসতে। তুই বাবা এত কষ্ট করিস না। মেঘ হেসে বলল, মা ফিট থাকতে হলে একটু কসরত তো করা লাগবে। তোমার ছেলে এত ক্রাশ তো এমনি এমনি হয়নি। মাসুমা বেগম ফোন রেখে বোনের দিকে তাকিয়ে বললেন, তুমি অযথাই সন্দেহ করছো। একরকম দেখতে 7 জন মানুষ পৃথিবীতে আছে, মেঘ আর ওর বাবা একই সাথে আছে। কাকে না কাকে দেখে কি ভাবছো কে জানে। আসমা বেগম দ্বিধায় পড়ে গেলেন। মেঘ বাবাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা, আজ বড় বাঁচা বেঁচে গেছি। তুমি কিভাবে এলে এখানে? শফিক আহমেদ বললেন, তোর মা গাড়িতে বসে আমাকে কল দিয়ে বলল শৈবালের জন্য নবনীকে দেখতে যাচ্ছে। শুনেই তোমার মনের ভেতর বিপদ সংকেত বেজে উঠল। আমিও ওভার নিয়ে চলে এলাম এখানে। তোর মায়ের বুদ্ধির দর কতটুকু তা তো আমার জানা আছে। তাই বুঝলাম কোনোভাবে যদি তোকে দেখে ফেলে, সন্দেহ করে, তবে নির্ঘাত আমাকে কল দেবে। মেঘ চিন্তিত হয়ে বলল, বাবা আমার খুব চিন্তা হয় একটা ব্যাপারে। মা যেদিন শুনবে নমনি ডিভোর্স দিই সেদিন কেমন রিঅ্যাক্ট করবে। উনি এইসব ব্যাপারে কেমন খুঁতখুঁতে তা তো তুমি জানোই। আমি কিন্তু কোনোভাবে নবনীটাকে হারাতে পারবো না বাবা। মাকে তুমি যেভাবে বারো ম্যানেজ করে নাও। মা ম্যানেজ হয়ে গেলে আমি নবনীকে বিয়ের কথা বলবো। তুমি না পারলে আমি নবনীকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাবো দরকার হলে। তবু কেউ খোঁচা দিয়ে কথা বলবে, এসব সহ্য করতে পারবো না। শফিক আহমেদ হেসে বললেন, তোর বাবা আছে না তোর পাশে, বাবার উপর ছেড়ে দে এসব ছোটখাটো ব্যাপার। সবকিছুই বাবা সেটিং করে রেখেছি। তুই রিল্যাক্স মোডে থাক, চুটিয়ে প্রেম কর বৌমার সাথে। মেঘ হেসে ফেলল বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজনেই ওভার থেকে নেওয়া গাড়িতে উঠে বাসার পথ ধরল। সবার থেকে বিদায় নিয়ে মাসুমা বেগম আর আসমা বেগম বের হয়ে এলেন। লিফটে দাঁড়িয়ে দুজনের নবনীর ব্যাপারে কথা বলছেন। আসমা বেগম বললেন, মেয়েটাকে আমারও ভালো লেগেছে ভীষণ। ওরা পজিটিভ সাইন দিলে আমরা আগামী শুক্রবার শৈবাল সৈকতকে নিয়ে এসে পাকা কথা বলে যাব। মাসুমা বেগম বললেন, আমি তোমাকে বলেছি না নবনীকে দেখলে তুমি অমত করতে পারবে না। লিফটে দাঁড়িয়ে তামিম সবটা শুনল। তারপর লিফট থেকে বের হয়ে বলল, এক্সকিউজ মি, আপনারা কি থার্ড ফ্লোরে থাকা নবনীর কথা বলছেন? মাসুমা বেগম বললেন, হ্যাঁ, আপনি কে? তামিম হেসে বলল, আমি ওর এক্স হাজবেন্ড। আপনারা অযথাই সময় নষ্ট করছেন। মেয়েটা এতটাও ভালো না। আপনাদের দেখে সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলেই মনে হচ্ছে, তাই কথাটা বললাম। আপনাদের ছেলেরও নিশ্চয়ই আগে একটা বিয়ে হয়েছে, তা না হলে তো কেউ ডিভোর্সি মেয়েকে অবিবাহিত ছেলের বউ করতে চায় না। মাসুমা বেগম আসমা বেগম দুইজনই ভীষণ চমকে গেলেন তামিমের কথা শুনে। তামিম মুচকি হেসে বলল, আমি জানি আপনারা হয়তো বিশ্বাস করছেন না আমাকে। ব্যাপার না, বিল্ডিং এর লিফটম্যান, দারোয়ান, কেয়ারটেকার সবাই জানে এই ব্যাপারটা। ওনাদের জিজ্ঞেস করে নিতে পারেন আপনি। দেরি না করে তামিম মুচকি হাসতে হাসতে অফিসের জন্য চলে গেল। মাসুমা বেগমের মুখ রক্ত শূন্য হয়ে গেল শুনে। আসমা বেগম বললেন, এসব কি মাসুমা? আমার ছেলেটা অবিবাহিত আর তুই কিনা একটা ডিভোর্সি মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এলি?
মাসুমা বেগম কি বলবেন খুঁজে পেলেন না। আসমা বেগমকে বাসায় পৌঁছে দিতে ড্রাইভারকে কল দিয়ে মাসুমা বেগম শিমলার বাসায় চলে গেলেন। শিমলা তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। মাঝে মাঝে মাসুমা বেগমের মনে হয় তিনি বুঝি মেঘলার চাইতেও শিমলাকে বেশি ভালোবাসেন। শিমলার বাসায় গিয়ে মাসুমা বেগম ধপ করে বসে পড়ল সোফায়। তারপর বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! ওরা একটাবার বললেও না ওদের মেয়ের আগে একটা বিয়ে হয়েছে। শিমলা চা নিয়ে এসে বলল, কার কথা বলছো মামি? মাসুমা বেগম বললেন, নবনীর কথা। শিমলা হেসে ফেলল। শফিক আহমেদ আগেই শিমলাকে বলে রেখেছেন এই ব্যাপারে। শফিক আহমেদ জানতেন এরকম কিছু শুনলে মাসুমা বেগম শিমলার কাছে ছুটে আসবেন পরামর্শ করার জন্য। শিমলা মুচকি হেসে বলল, সে কি মামি, তুমি জানো না? আমি তো ভেবেছি তুমি জেনেছো। আমি বলতে ভুলে গেছি আসলে। তারপর শিমলা মাসুমা বেগমকে নবনীর সম্পর্কে সবকিছু খুলে বললেন। শুনতে শুনতে মাসুমা বেগমের দুই চোখে বারবার অশ্রুতে টইটম্বুর হয়ে গেল। বুকের ভিতর মুচড়ে উঠল। আসমা বেগমকে কল দিয়ে বললেন, শোন আপা, নবনীকে তোর ছেলের বউ করার দরকার নেই। ওর ছবি তুই ফোন থেকে ডিলিট করে দে। নবনীকে আমি আমার মেঘের বউ বানাবো। আসমা বেগমকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম ফোন কেটে দিলেন। শীতের আগমনে প্রকৃতিতে শূন্যতা দেখা দিয়েছে। ঝরে পড়ছে গাছের পাতারা। হুক হুক করে আসা উত্তরের হাওয়া কাঁপিয়ে দিয়ে যায় সকলের শরীর। শীত জানান দিচ্ছে আমি আসছি তোমাদের দুয়ারে। এইরকম এক আমেজে মেতে উঠেছে সবাই। অফিসে গিয়ে তামিম একেবারে নির্বিকার রইল। নোটিশ দেখতে পেল আগামীকাল জাফলং যাওয়া হবে। তামিমের ভ্রু কুঁচকে গেল। জাফলং শুধুমাত্র শফিক আহমেদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। তামিমের মনে সন্দেহ দেখা দিল। চাতকের ন্যায় সিলিং এর দিকে তাকিয়ে তামিম ভাবতে লাগলো রহস্য কি। রহস্য উদ্ঘাটন করতে তামিমের খুব একটা সময় লাগলো না। নবনীর শখ ছিল জাফলং যাবার। প্রায় সময় নবনী বলতো, আমাদের হানিমুনে আমরা জাফলং যাব। বিয়ের পর দিশা লোবনা তাদের বন্ধুদের সাথে জাফলং গিয়েছিল ঘুরতে। নবনীর সেদিন ভীষণ মন খারাপ ছিল। বার কয়েক তামিমের সামনে বলেছিল, জাফলং জায়গাটা কি ভীষণ সুন্দর, টিভিতে দেখলেই আমার যেতে ইচ্ছে করে। তাহেরা বেগম মুখ বাঁকিয়ে বলেছিলেন, জাফলং যাওয়া আসা থাকার জন্য যে টাকা লাগে তোর বাপের জীবনে চোখে দেখেছে, সে টাকা একসাথে ফকিন্নির মেয়ের স্বপ্ন দেখো না। লজ্জায় অপমানে নুইয়ে গিয়ে নবনী বলেছিল, আমি তো যেতে বলছি না মা, এমনিতেই বলেছিলাম আমার ভীষণ ভালো লাগে। লোবনার পীড়ার পর নবনী ভীষণ আগ্রহ নিয়ে ওদের ঘোরাঘুরির ছবি দেখছিল। তামিমের সামনে লোবনা নবনীকে বলল, তোমার তো এসব দর্শনীয় জায়গায় যাওয়ার ক্ষমতা হবে না ভাবি। তুমি বরং টিভিতে আমাদের ছবি দেখেই মনকে বুঝ দাও। আপন মনে নবনীর মুখ কালো হয়ে গিয়েছিল। কাজ আছে বলে নবনী ছুটে রান্নাঘরে চলে গিয়েছিল। তামিমের এখন ভাবতেই হাসি পায়। অথচ লোবনার দিশার তোরের সম্পূর্ণ টাকা তামিম নিজেই দিয়েছিল। আর হানিমুন, কখনোই তো তামিম ভাবেনি হানিমুন নিয়ে, যাকে সবাই মিলে সব সময় ডমিনেট করে আসছিল, আজকে সেই মেয়েকে ইমপ্রেস করতেই কিনা একটা অফিসের বস অফিসের মানুষ সবাইকে নিয়ে যাচ্ছে জাফলং। তামিমের রাগ হলো খুব, নিজের উপর আর মায়ের উপর। তবে সবচেয়ে বেশি রাগ হলো নবনীর উপর। এই মেয়েটা কেন সবকিছু নীরবে সহ্য করে গেছে? কেন কোনো প্রতিবাদ করেনি নিতুর মতো? কেন নিতুর মতো সবার কথার দাঁত ভাঙা জবাব দেয়নি? তাহলে তো তামিম এর তাকে হারাতে হতো না। নিজের সব ভুল আজ তামিমের চোখে ধরা দিচ্ছে। সেই সাথে মাথা চারা দিয়ে উঠছে রাগ। যেভাবেই হোক নবনীকে চাই তার। যেসব ভুলের জন্য নবনীকে হারিয়েছে, আর একবারও নবনীকে ফেলে সব ভুল শুধরে নিবে তামিম। মেঘ নবনীকে টেক্সট দিয়ে জিজ্ঞেস করলো, ট্রেনেই যাবো তো, ডিসিশন ফাইনাল? নবনী কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, না, বাসেই যাব। ট্রেনে অন্য সময় যাব, এবার বাসে। মেঘ উৎফুল্ল হয়ে বলল, হানিমুনে যাওয়ার সময় ট্রেনে যাবে? আমরা কিন্তু 1 মাসে নিজে হানিমুন যাব না, আগেই বলে দিলাম। নবনী ফিক করে হেসে বলল, সবসময় এত বেশি ভেবে নেন কেন আপনি? একটু কম ভাবতে পারেন না এসব নিয়ে? মেঘ দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, মোটেই না, আমি ভীষণ এক্সাইটেড এসব নিয়ে। বাসর, হানিমুন, বেবি প্ল্যানিং, এইসবে সব পুরুষের মতো আমারও ভীষণ ইন্টারেস্ট বেবি জান। হয়তো একটু বেশি ইন্টারেস্ট এসবে। নিজের ভালোবাসার মানুষকে পেলে সব পুরুষের মনে হয় আমার মতো মাথা খারাপ অবস্থা হয়ে যায় নবনী। নবনী হেসে ফেলল মেঘের কথা শুনে। কাঁচের দেয়ালের অপর পাশে হতে
মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী মাথা নিচু করে নিজের কাজে মন দিল। কাজ করতে গিয়ে নবনীর মনে পড়ল তামিমা নিশ্চয়ই নিতুকে নিয়ে এভাবে প্ল্যানিং করেছে। ভালোবাসার মানুষকে তো তামিমও পেয়েছে। নবনীকে নিয়ে না দেখা না ভাবা স্বপ্ন হয়তো নিতুকে নিয়েই তামিম ভেবে রেখেছিল। নবনীর মোটেও মন খারাপ হয় না এখন আর তামিমার নিতুর কথা ভাবলে। নবনী বরং খুশি হয় এই ভেবে তামিমের সাথে বিচ্ছেদ হওয়ার কারণেই মেঘের মতো সুন্দর মনের একজন মানুষকে নবনী পেয়েছে। নবনীর মনের একটা সুপ্ত ইচ্ছে, মেঘের সাথে বিয়ে হওয়ার পর নবনী তামিমকে ধন্যবাদ দিবে। 10 মিনিট পর মেঘ ব্যস্ত হয়ে নবনীকে কেবিনে ডাকলো। নবনী যেতেই মেঘ একটা মেল ওপেন করে বলল। নবনী অবাক হলো দেখে, হঠাৎ কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল। নিতু মেয়েটাকে নবনীর এমনিতেও ভীষণ ভালো লেগেছে। কি ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে, শুধু একটাই ভুল করেছে, সে সঠিক মানুষ চিনতে পারেনি। কিন্তু তাতে কি, নবনীর জন্য তামিম হয়তো সঠিক মানুষ ছিল না, তাই নবনীর চোখে তামিম ভুল মানুষ। কিন্তু নিতুর সাথে তো তেমন কিছু নয়, বরং নিতু আর তামিম মেড ফর ইচ আদার। তাহলে কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? গতকালও তো নিতু অফিসে আসেনি। নবনী নিজের ডেস্কে আসার কিছুক্ষণ পর মেঘের কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে নিতুর গলা ভেসে এলো। কোনো ভনিতা ছাড়াই নিতু সালাম দিয়ে বলল, আমি নিতু স্যার, একটু আগে আমি রেজিগনেশন দিয়েছি। আমার পক্ষে আর চাকরিটা করা সম্ভব নয়। মেঘ বলল, আপনি কি অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য জব ছেড়ে দিচ্ছেন মিসেস নিতু? এরকম কিছু হলে আমাকে বলুন, আমি ব্যাপারটা দেখব। কোনো প্রবলেম থাকলে তাও সলভ করব। নিতু মলিন হেসে বলল, না স্যার, এরকম কিছুই নয়, বরং আমার দৃঢ় বিশ্বাস আপনার অফিসের মতো ফ্যাসিলিটিস আমি অন্য কোথাও পাবো না। মেঘ বলল, দেন আপনার অন্য কোনো প্রবলেম হলেও বলুন আমাকে। আপনি চাইলে ছুটি নিতে পারেন, কিন্তু কিছুদিন ছুটি কাটার না হয় মিসেস নিতু। স্যার, আমি কিছুতেই আর এই জবটা করতে চাই না। আমার আর আমার হাজবেন্ডের মধ্যকার সম্পর্ক ভেঙে গেছে। আমি আমার জব ছেড়ে দেওয়ার খবরটা বলার জন্য আপনাকে কল দেইনি স্যার। আমি কল দিয়েছি এইটুকু বলতে যে আমি জানি আপনি নবনী ম্যাডামকে ভীষণ ভালোবাসেন। আপনি নিশ্চয়ই ওনার অতীত সম্পর্কেও সবটা জানেন। আমি সেই কালপিট যার কারণে ম্যাডামের সংসার ভেঙে গেছে। তবে বিশ্বাস করুন স্যার, আজকের আগে আমি খুনা করেও টের পাইনি তামিমের এক্স ওয়াইফ ছিল। অথবা রিলেশন থাকাকালীনও যদি আমি জানতাম, তবে কিছুতেই নিজের হাতে কারো সংসার আমি ভেঙে দিতাম না। অন্ধ ভালোবাসার মোহে পড়ে আমি বিয়ে করে ফেলেছি। গতকাল যখন সব জানলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এই জন্য জবটা ছেড়ে দেওয়া। আমি স্যার নবনী ম্যাডামের মতো সাহসী নই, তাই একই অফিসে থেকে তামিমকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ভীষণ ভীতু স্যার। স্যার, আপনাদের সম্পর্কটা যত শীঘ্রই সম্ভব কাগজে কলমে স্বীকৃতি দিয়ে ফেলুন। তামিম উঠে পড়ে লেগেছে ম্যাডামকে আবার নিজের করে নেওয়ার জন্য। গত রাতে ড্রিঙ্ক করে তামিম অনেক প্রলাপ বকেছে। ম্যাডামকে আর ওই নরকে যাতে যেতে না হয় স্যার, ওই নরকে ম্যাডামকে যাতে আর নিতে না পারে তামিম। আপনি স্যার একটু সতর্ক থাকবেন। রাখছি স্যার। নিতু হেসে বলল। একদমই সব বলে নিতু ফোন রেখে দিল। মেঘের চোয়াল শক্ত হয়ে গেল ক্রোধে। ইচ্ছে করলো তামিমের টুটি চেপে ধরতে। রেবেকা বেগম চিৎকার করে বরকত সাহেবকে ডেকে বললেন, তোমার মেয়ে এখন ড্রামা কুইন হয়েছে। ড্রামা করার জন্য সংসার ভেঙে এসেছে, এখন আবার চাকরিও ছেড়ে দিয়েছে তোমার মেয়ে। এটা কি নাট্যশালা পেয়েছে নাকি? ও জীবন কি ওর কাছে রঙ্গমঞ্চ? এর যখন যা মনে চাইবে তাই করবে। বরকত সাহেব শান্ত স্বরে বললেন, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে রেবেকা? ওই কুলাঙ্কারের সাথে একই অফিসে আমার মেয়ে জব করবে? এত কিছুর পরেও তুমি কি একটু বোঝো না ওই ছেলেকে দেখলে আমার মেয়ের মানসিক অবস্থা কেমন হবে? মেয়েটা আজকে এসেছে, ওকে একটু পার্সোনাল স্পেস দাও। আমার মেয়ে একটু নিজেকে সময় দিক। লেখাপড়া যখন 2 কলম শিখেছে, তোমার মাথায় বোঝা হয়ে থাকবে না আমার মেয়ে। রেবেকা বেগম চেয়ারে হেলান দিয়ে বলল, তোমার মনে আছে আমার ছোট বোনের ডিভোর্সের পর কি হয়েছিল? পুরো সমাজে মানুষ আমার বাবা মাকে ছি ছি করতো। দোষ কার, সমস্যা কি, কেউ তা জানতে চাইতো না। আমার বোনটাকে যে দেখতো সেই ভ্রু কুচকে বলতো, এই মেয়েটা তো ডিভোর্সি। যেন ডিভোর্সি মানেই একজন অপরাধী। মানুষ খুন করার চাইতো বড় অপরাধ এটা। তোমার মাও আমাকে সুযোগ পেলে এই নিয়ে কথা শুনিয়ে দিত।
আমার বাকি অন্য 2 বোনের শাশুড়িও এরকম ভাবে আমার বোনদের কথা শোনাতেন, অথচ কেউ জানতে চায়নি 6 বছরের সংসার জীবনে আমার বোনটাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সারা অঙ্গে মারের কালশিটে দাগ দেখে আমরা 4 বোন হার মাও করে কেঁদেছি। আব্বা আম্মাকেও সেসব জানায়নি। আমার বোনটা কোথাও স্বস্তি পায়নি। কেউ তাকে একটাবার কোমল স্বরে বলেনি, মন খারাপ করো না, তোমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছে। আমার বোনটা আমাদের 3 বোনের কাছে এসে 2 দিন থাকতে পারেনি আমাদের শ্বশুরবাড়ির লোকের ভয়ে। তুমি হয়তো এসব জানতে না, আমিও বিজয়ের দিনে কখনো এসব নেই, কিন্তু বুকের ভেতর সেই যন্ত্রণা আজও রয়ে গেছে। সবার এত অপমান অবহেলা সহ্য করতে না পেরে আমার রেনু, আমার ছোট বোন, আমার আদরের পুতুলটা গলায় দড়ি দিল। আমার বোনের মৃত্যুতেও এই সমাজে মানুষের কথা শোনানো বন্ধ হলো না। আমরা 3 বোনই পান থেকে চুন খসলেই শুনতাম সবাই বলছে, এর বোনের মতোই অবস্থা হবে এদের, সংসারী মেয়ে না এরা। এরকম হলে কি আর ছোট বোন সংসার ছেড়ে আসতো? কত বড় পাপ করেছে কে জানে। তা না হলে কি এমনি এমনি গলে দড়ি দেয়? তোমার বাবা মাও শিক্ষিত ছিল, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল। আমার বাকি 3 বোনের শ্বশুরবাড়ির মানুষও শিক্ষিত, অথচ সবাই সুযোগ পেলেই আমাদের এই দুর্বল জায়গায় আঘাত দিতে ছাড়তো না। সে থেকে আমার ভীষণ ভয়। আমি এই শব্দটাকে ভয় পাই। আমার মেয়েটার কপাল পড়লো একদিকে, অন্যদিকে বড় মেয়েটাকেও আজীবন এই খোঁটা শুনতে হবে। তুমি পুরুষ মানুষ, তোমাকে এসবে আঁচড় কাটবে না, কিন্তু ক্ষত বিক্ষত করে দিবে আমাকে। আমার নিতুও তো শান্তি পাবে না। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে সবাই নাক ছিটকাচ্ছে ওকে ডিভোর্সি বলে। আমাকে তোমাদের খারাপ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। একে তোমরা কিছুতেই অস্বীকার করতে পারবে না। মাঝখান থেকে আমার মেয়ে মানসিক আঘাতে শেষ হয়ে যাবে। নিতু চুপ করে রইল। মা যা বলেছে তার কোনোটাই তো মিথ্যে নয়। এই সমাজ বড়ই নিষ্ঠুর। তাই বলে কি সমাজের চোখ রাঙানির ভয়ে নিতু এরকম অন্যায় অপমান প্রতারণা সহ্য করে ফিরে যাবে? কিছুতেই না। রাতে খাবার টেবিলে বসে শফিক আহমেদ মাসুমা বেগমকে বললেন, এবার তো জানালে না তুমি কি গিফট দিতে চাও। মেঘ সাই দিয়ে বলল, হ্যাঁ মা, অন্যবার তো আগে থেকেই বলতে থাকো তোমার কি গিফট লাগবে। মেঘলা মুরগির রান চিবোতে চিবোতে বলল, মনে হয় মায়ের সব চাওয়াই ফুলফিল হয়ে গেছে, তাই চাওয়ার মতন কিছু পাচ্ছে না। মা, তুমি এবার অন্তত বাবার ভাইয়াকে বলো যে মেঘলার জন্য একটা বর চাই এবার। ধরো যদি তোমাদের বিবাহ বার্ষিকীর দিনে আমারও এঙ্গেজমেন্ট হয়ে যায়, তাহলে ভীষণ ভালো হবে না ব্যাপারটা? মেঘ বোনের মাথায় চারটি মেরে বলল, অসম্ভব, আমি বড়, তাই আগে আমার বিয়ে হবে। তুই আগে আমার থেকে এই পর্যন্ত যত টাকা মেরে খেয়েছিস তার বদলে আমার বইয়ের সেবা যত্ন করে তার শুধু আসলে শোধ করবি, তারপর তোর বিয়ে। মাসুমা বেগম চুপ করে রইলেন। তারপর থমথমে সরে বললেন, আমি যা চাইবার আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে সবার সামনে চাইবো, মেঘের কাছে চাইবো শুধু, বলতে পারো এটাই আমার জীবনে ছেলের কাছে শেষ কিছু চাওয়া হিসেবে। আমি যদি কোনো দায়িত্ব পালন করে থাকি ওর, অথবা আমার প্রতি ওর কোনো দায় থাকে, তাহলে সেটা যেন মেঘ আমার ইচ্ছেটা পূর্ণ করার মাধ্যমেই পরিশোধ করে থাকে। সবাইকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম টেবিল থেকে উঠে গেলেন। পিছনে রেখে গেলেন চিন্তিত 3 জোড়া চোখ। ছোটবেলা থেকেই মেঘ সিরিয়াস টাইপের মানুষ। লেখাপড়া, মিউজিক, অফিস সবকিছুতেই নিজের সিরিয়াসনেস দেখিয়েছে। ছেলের এই গুণের জন্য শফিক আহমেদ ছেলের উপর ভীষণ সন্তুষ্ট। তিনি এতটুকু বিশ্বাস করেন তার ছেলে অন্তত ভুল কিছু করবে না। ভালোবাসার ক্ষেত্রেও যে মেঘ ভীষণ সিরিয়াস হবে তা শফিক আহমেদের কাছে অজানা নয়। সারা রাত শফিক আহমেদ ভেবে ভেবে অস্থির হয়ে গেছেন মাসুমা বেগম কি এমন চাইতে পারে ছেলের কাছে। স্ত্রীকে তিনি চেনেন, চঞ্চল অস্থির স্বভাবের ভীষণ নরম মনের মহিলা তিনি। কখনো স্বামীর কাছে এমন আবদার করেননি যা অশোভন অথবা যা চাইলে শফিক আহমেদ দিতে পারবেন না। সবার সাথে সমাজে মিশে যাবার এক অদ্ভুত ক্ষমতা মাসুমা বেগমের আছে। স্বচ্ছ কাঁচের ন্যায় একটা মন আছে তার। যে কারো বিপদের খবর শুনলে মাসুমা বেগম অস্থির হয়ে পড়েন। নিজের অ্যাকাউন্টের সব টাকা অসহায় গরিব এতিমের পিছনে ব্যয় করতে কখনো 2 বার ভাবেন না। শফিক আহমেদের ভীষণ ভয় হলো স্ত্রীর এরকম সিরিয়াস টাইপের কথা শুনে। সবার সামনে যদি তিনি এমন কিছু চেয়ে বসেন যা ছেলের পক্ষে অসম্ভব, তখন শফিক আহমেদ কাকে সামলাবেন আর ভাবতে পারছেন না তিনি। বিছানা থেকে উঠে গিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। খোদার দরবারে 2 হাত তুলে কেঁদে বললেন, সবকিছু তুমি সহজ করে দাও আল্লাহ। ছেলের আর ছেলের মায়ের জন্য যেন কোনো ঝামেলা না হয়। তুমি তো সর্বোত্তম ফয়সালাকারী।
আজকের দিনটি অন্য দিনের মতো রঙিন মনে হচ্ছে না মেঘের। কেমন গুমুট ভাব যেন চারিদিকে। মন খারাপ করার রোদ উঠেছে মেঘের মনকে আরো বিক্ষিপ্ত করে দিতে। মেঘ বের হয়ে নিচে গিয়ে দেখে ইতিমধ্যে আত্মীয়রা সবাই এসে হাজির হয়েছে। চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ভাই বোন সবাই এসে হাজির। চাচি, মামি, খালা, ফুপুরা সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সবাই আড্ডায় ব্যস্ত। কেউ চা খাচ্ছে, কারো হাতে কফির মগ, কেউ লাচ্ছি, কেউ আবার শরবত। কেউ সোফায় গুটিসুটি মেরে বসে আছে, কেউ বা চিত হয়ে শুয়ে আছে, কেউ ফ্লোরে শুয়ে সোফায় পা তুলে রেখেছে। একদল ব্যস্ত সেলফি তোলায়। শফিক আহমেদ আর মাসুমা বেগমের বিবাহ বার্ষিকীর জন্য সবাই মুখিয়ে থাকে, কেননা প্রতি বছর এটাই হয় সবার মিলন মেলা। মেঘ চারিদিকে তাকিয়ে শিমলাকে খুঁজল। সবাই এসে হাজির, শিমলা ছাড়া। মেঘের কেমন যেন বুকের ভেতর চিনচিন করে উঠল শৈবালকে দেখে। অন্য সময় হলে মেঘ নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়তো দলের মধ্যখানে। মেঘকে দেখে কয়েকজন হৈ হৈ করে ছুটে এলো। মেঘ মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। শৈবাল এগিয়ে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলল, কে রে, আমাকে ইগনোর করছিস মনে হচ্ছে? মেঘ হেসে বলল, না, ইগনোর কোথায়। কেমন আছিস? চাকরি কেমন চলে? শৈবাল ফিসফিস করে বলল, আম্মা, কাহিনী তো ঘটে গেছে অন্য কানে। তোর সাথে দেখা করো না আমার জন্য মনে হয় একেবারে ফরজ হয়ে গেছে। আমি তো মামা ঝামেলায় জড়িয়ে একেবারে চেরাবার অবস্থা। আম্মা তো গতকাল সকালে ছোট আমারে নিয়ে গিয়ে একটা মেয়ে দেখে আসছে। মেয়ের ছবি এনে আমারে দেখাইলো। প্রথমে আমার রাজি হয়নি, মেয়ে ডিভোর্স শুনে। পরে কি হলো কে জানে, আম্মা এখন ওই মেয়ের সাথেই নাকি আমার বিয়ে দেবো। কিন্তু কাহিনী হলো কি, আমি তো আরেকজনকে ভালোবাসি। মনে কর আমার এই যে দিল আছে না, দিলের পুরোটা আমি তারে দিয়ে দিছি। এখন তুই আমারে বাসা। আমার মুশকিলের আসান মাম্মা তুই শুধু। মেঘের মুখ 200 ওয়াটের লাইটের মতো উজ্জ্বল হয়ে গেল শৈবালের অন্য মেয়ে পছন্দ আছে শুনে। শৈবালকে জড়িয়ে ধরে বলল, তুই কোনো চিন্তাই করবি না। তোর পছন্দ করা মেয়েটার পরিবারের কথা বলছিস তুই, ওরা জানে? শৈবাল মাথা চুলকে বলল, সেখানে তো মাম্মা আরেক কাহিনী। মনে কর ওর বাপ ভাই খুবই প্রভাবশালী লোক, ওরা তো সহজে রাজি হইব না। বয়ে এখন ওর পরিবারে জানাতে পারেনি। মেঘ শৈবালের কাঁধ চাপটে বলল, তোর এসব কোনো ব্যাপারই না, আমি আছি তো। ওর বাবা ভাইয়ের সাথে আমি কথা বলবো, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দিয়ে দেবো, চাপ নেই। শৈবাল মেঘের হাত চেপে ধরে বলল, প্রমিস? মেঘ বলল, প্রমিস প্রমিস প্রমিস। মেয়ের নাম কি বল, বাবা ভাইয়ের নাম বল। মেঘ তোর কথা দিয়েছে, দুনিয়া উল্টে যাবে, তবু মেঘের প্রমিস এদিক থেকে সেদিক হবে না। শৈবাল রিল্যাক্স মোডে বলল, মেয়ের নাম মেঘলা আহমেদ, বাবার নাম শফিক আহমেদ, ভাইয়ের নাম মেঘালয় আহমেদ। মেঘের মনে হলো সে কানে ভুল শুনেছে। শৈবালকে আবার জিজ্ঞেস করতেই শৈবাল রবোটের ন্যায় রিপিট করে বলল। হতভম্ব মেঘ প্রথমে বুঝতেই পারল না ব্যাপারটা, তারপর বুঝতে পারতেই হা হা করে অট্ট হাসিতে ভেঙে পড়ল। শৈবালের কান টেনে বলল, এই জন্যই তো বলি, মেঘলা হঠাৎ গত রাতে নিজেই বিয়ের কথা কেন বললো? তলে তলে এত দূর, শালা আমার বোনের সাথে লাইন করে নিয়ে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিলি।